আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.2 নিয়ে আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে অনুশীলনী 7.1 নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের সেটা বেসিক নিয়ে আলোচনা করেছি এবং অঙ্কগুলা সলভ করে দিয়েছি। চাইলে তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর আজকে আমি যেহেতু এখানে অনেকগুলো অঙ্ক, আমি আজকে 1 থেকে 5টা পর্যন্ত করে দেব এবং ধারাবাহিকভাবে পরেরগুলোও করে দেব। ঠিক আছে? আর শুরুতেই বলে রাখছি, যদি ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ তোমাদের উপকারের জন্যই আমি একটু বড় করছি। কারণ আমি চাচ্ছি ভেঙে ভেঙে যতটা ভেঙে বেসিক থেকে আলোচনা করা যায়, জানি এই টাইপের অঙ্ক নিয়ে আর জানি কোনো তোমার সমস্যা না থাকে। ঠিক আছে? তাই যদি ভিডিওটা বড় হইলেও দেখো, তোমার আশা করি উপকারে আসবে। তাহলে বন্ধুরা চলো শুরু করা যায়। প্রথমেই দেখতে পাচ্ছি কি আমি এইখানে সলিউশন করেছি। কি বলা আছে? নিচের কি বলা আছে এখানে বলো তো? নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো। ঠিক আছে? তোমরা যদি 7.1 দেখে থাকো তাহলে আজকের চ্যাপ্টারটা তোমাদের জন্য একবারে ইজি। আর যদি নাও দেখে থাকো তারপর আমি তোমাদের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? সমস্যা নেই। দেখো, এখন বলেছে কি এখানে প্রশ্ন করতে হবে। প্রশ্ন তুমি মেইনলি তোমার এটা কি প্রশ্ন করতে হবে। আগে কিন্তু আমরা সমীকরণ থেকে আমরা সলিউশন করেছি 7.1, তাই না? আজকে করবে কি প্রশ্ন দেওয়া আছে সেটা থেকে সমীকরণ গঠন করে দেন প্রশ্নটা সলভ করতে হবে। এখন প্রশ্নটা তাই খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো তো কি বলা আছে? কোনো সংখ্যার মানে কোনো একটা সংখ্যা তুমি জানো না, সেই সংখ্যাটা কোনো একটা সংখ্যার দ্বিগুণের সাথে, মানে ধরে নাও কোনো একটা সংখ্যা, এটা একটা কোনো একটা সংখ্যা ধরে নিয়েছি আমি, এটা কিছু একটা সংখ্যা বুঝবে আর কি, এইটুকু বুঝছি। কোনো একটা সংখ্যা দ্বিগুণের সাথে, দ্বিগুণ বলে কি এটার সাথে 2 গুণ, তাই না? এটার সাথে 2 গুণ দিলাম। 5 যোগ করলে কত? 5 যোগ করলে, যোগ করতে বলছে কত? 5, তাই না? আচ্ছা, যোগফল হবে কত? 25। যোগফল কোনটা থাকে? যোগফল কি এটা এই পাশে থাকে না? যোগফল 25। এখন এখানে সমাধান হবে, এটা কেটে দিও। দেখো, এখন তোমার কি বলছে? যোগফল 25 হবে। এখন কোন সংখ্যাটা, এই সংখ্যা কোন সংখ্যা, মানে এই যে এখানে যে ভ্যালুটা বসবে এই ভ্যালুটার মান বের করতে বলছে, তাই না? আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই। দেখো, এখন তোমার কি আমরা বুঝলাম। তাইলে এখন সংখ্যাটা যেহেতু জানি না, তাই আমরা কি করলাম? সংখ্যাটা আমি সমাধান দিয়ে লিখলাম মনে করি বা ধরি, একই জিনিস। তোমার যেটা ভালো লাগে লিখতে পারো। যেহেতু তুমি সংখ্যাটা জানো না, এই যে কোনো সংখ্যার, এই যে কোন সংখ্যাটা, এই সংখ্যাটা তুমি জানো না, তো এই সংখ্যাটা তুমি ধরে নিবা আর কি। আমি ধরে নিলাম সংখ্যাটি কত? এক্স। কারণ ধরে নিচ্ছি, কারণ এই এক্সটার আমরা কিন্তু 7.1 শিখেছি, আমরা যে কোনো একটা ভেরিয়েবলের মান বের করি, আমরা কিন্তু বের করতে পারি, তাই না? আমরা তাই যে সংখ্যাটা জানি না সেটাকে আমরা ধরে নিলাম এক্স, ওয়াই, জেড, তোমার যা ভালো লাগে ধরে নাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ধরে নিলাম সংখ্যাটি কত? এক্স, কারণ এক্স এর মানটা বের করবো, মান বের করলেই তো আমার সেই সংখ্যাটা পেয়ে গেলাম, তাই না? এখন এখানে লিখতে পারো প্রশ্ন মতে, শর্ত মতে, যেটা ভাল লাগে লেখো, কোনো সমস্যা নাই। প্রশ্ন মান দেখি, মানে এই প্রশ্ন যে মতটা দিয়েছে সেটাই লিখেছে প্রশ্ন মতে বা শর্ত মতে বা শর্ত অনুসারে, একই জিনিস। কারণ এখানে শর্ত বলে দিয়েছে। দেখো তো শর্তটা কি? কোনো সংখ্যার, তার মানে কি সংখ্যাটা কোনটা বলো তো? সংখ্যাটা ধরে নিছি এক্স, এই যে এক্স, তাই লিখলাম এই যে এক্স দ্বিগুণের সাথে, দ্বিগুণ তার মানে কি সংখ্যাটাকে 2 গুণ হবে, এই যে 2 গুণ লিখলাম, 2 গুণ, দ্বিগুণের সাথে 5 যোগ করলে, 5 কত যোগ করতে হবে? এই যে যোগ দিলাম 5, যোগফল কত হবে? 25। দেখছো কিভাবে প্রশ্ন পড়ে পড়ে বের করতে হয়। এখন সমীকরণ তোমার গঠন হয়ে গেছে, এখন তোমার সলিউশন করা। এই অঙ্কের সলিউশন তুমি জানো কিভাবে সলিউশন করে বলো তো? আমার টার্গেট এই যে এক্স, ওয়াই, জেড, মানে যে ভ্যারিয়েবলটা থাকবে বা চলকটা থাকবে সেটার মান বের করা, এটাই আমার মেন উদ্দেশ্য, তাই না? তার মানে এখন এই আমার 2x এর মানটা বের করব। 2x এর মান যদি আমি বের করতে চাই, এটাকে রাখবো। আর 2x এর সাথে যারা আছে তার মানে কি এরা কি লেজ না? এরা মনে করো লেজ, তাহলে কি লেজটাকে কাটতে হবে। এই লেজটাকে কাটার মানে নিয়ম কি, আমরা চাইলে ইকুয়াল সাইনের এপাশ ওপাশ করতে পারি, মানে লেফট সাইড রাইট সাইড করতে পারি, তাই না? কিভাবে করবা? এখন আমার এটাকে একা বানাইতে হবে 2x কে, আমি 2x কে রাখলাম, এর সাথে বেশি কি আছে? +5। এই +5 বেশি আছে না লেজ, এই লেজটাকে আমরা কিভাবে কাটতে পারি? আমরা জানো ম্যাথমেটিক্স অঙ্কের নিয়মে, এই পাশে যদি প্লাস থাকে আমরা অপর পাশে পাঠাই দিলে কি হয়ে যায়? মাইনাস। আমাদের অঙ্ক মিলানোর জন্য আমরা কি করি? ওই পাশ থেকে এই পাশে আনতে পারি বা এই পাশ থেকে ওই পাশে আনতে পারি, রাইট মানে সাইড চেঞ্জ করতে পারি। কিন্তু নিয়ম একটাই, যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে। যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এই নিয়মটা মনে রাখলে অঙ্ক শেষ। আমরা তাহলে কি এই 5টাকে অপর পাশে দিয়ে দিলাম, এই দেখো প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর আগের 25 তো ছিল, এইটুকু বুঝছি। এখন আমরা দেখো 25 থেকে 5 গেলে থাকে কত? 20, আর এই পাশে 2x ছিল।
এখনো কি আমার টার্গেট ফুলফিল হয়েছে? আমার লাগবে কি, আমার টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা, আমার 2x এর মান তো বের করা না, তাই না? তার মানে কি এক্সটাকে রাখো, আর এক্স এর সাথে লেস কে আছে? 2 না? এই 2 কি বেশি আছে না এক্স এর সাথে? 2 কি আকারে আছে এর সাথে, মানে এই লেসটা গুণ আকারে, তাহলে অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে? ভাগ হয়ে যাবে। এখন বুঝতে পারছি। এখন দেখো তো, এই 2 দ্বারা তুমি যদি 20কে ভাগ দাও, কত থাকে ভাগফল? 10। এটাই তোমার অ্যান্সার। তাহলে কত ইজি জানো? এখন তোমাকে বলবো ভিডিওটা এখানে পজ করবা, 2 নাম্বার অঙ্কটা তুমি নিজে নিজে করবা, তারপর আমার সাথে মিলাবা। 2 নম্বর অঙ্কটাও কিন্তু একই রকম, 1 নম্বরের মতোই। প্রথমে কি করি, প্রশ্নটা করি আমরা, দেখি কি বলেছে। কোনো সংখ্যা, তার মানে কোনো সংখ্যা যেহেতু বলেছে, আমার তাহলে সংখ্যাটি ধরে নিতে হবে। আমি লিখে নিলাম, মনে করি সংখ্যাটি এক্স, আমরা ধরে নিয়েছি কিন্তু সংখ্যাটি এক্স। তারপর যেহেতু এখানে শর্ত লেখা আছে, তাই লিখে নিলাম শর্ত মতে বা প্রশ্ন মতে একই জিনিস। এখন পড়ি। কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, মানে কোনো সংখ্যা, সংখ্যাটা কোনটা ধরেছি? এক্স, এই যে বসাইলাম এক্স। এক্স থেকে কত বিয়োগ করতে বলেছে? 27। এই যে বিয়োগ করতেছি, বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে? 21 হবে। এই যে বিয়োগ ফল কোন পাশে থাকে? ইকুয়াল সাইনের, মানে সমান চিহ্নের অপর পাশে থাকে, তাই না? লিখলাম। এখন তোমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এক্সটাকে একা বানানো, তাই না? এক্স এর সাথে লেস কে আছে? 27, -27, তাই না? তাহলে এই লেসটাকে কিভাবে কাটতে পারি? আমি এক্সের জায়গায় এক্সটাকে রাখলাম, এটা যেহেতু লেস বেশি আছে, এই লেসটাকে কি করবো? ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিব। এই পাশে ছিল মাইনাস, অপর পাশে এলো প্লাস হয়ে গেল। আর আগে 21 তো যা ছিল তাই। বুঝতে পারছি? দেখো, এখন 27 থেকে 21 বিয়োগ করলে কত থাকে? 6। একই জিনিস, তুমি ক্যালকুলেটর করতে পারো, কোনো সমস্যা নেই। কত হইলো? এই নির্ণয় সংখ্যাটি কত? 6। পরবর্তী অঙ্কটাও সেম। তাহলে প্রশ্নটা বুঝতে হবে। প্রথমে প্রশ্নটা পড়ি আমরা। বলেছে কি, কোনো সংখ্যার 1/3 এই যে কোনো সংখ্যার বলেছে, মানে কি সংখ্যাটা বের করতে হবে অবশ্যই। এটা দেখা মাত্র কি করবা? লিখে হলো, মনে করি বা ধরি সংখ্যাটি এক্স। ঠিক আছে? আচ্ছা, এখন 1/3 এটার মানে কি? 1/3 মানে 3/1। 1/3 মানে কি? 3/1, বা সহজ ভাষায় বলতে গেলে তুমি করতে পারো কি এটাকে, ঠিক আছে, এই দেখো, এটাকে তুমি সহজ ভাষায় লিখতে পারো কি, 1/3 মানে কি? 1কে 3 দ্বারা ভাগ দিবা। যদি বলো 1/4, তাইলে কি মনে রাখো, 1/4 মানে কি? 1 রে 4 দিয়ে ভাগ করো। যদি 1/5 বলে, 1 রে 5 দিয়ে ভাগ করবা। বুঝতে পারছো? এখন এইটুকু বুঝছি, এইটুকু বুঝলাম, এইটুকু যেহেতু আমার কনসেপ্ট ক্লিয়ার হইলো। 1/3 কাকে বলে আমরা বুঝলাম, ভালো কথা। 1/3। এখন কি বলেছে? কোনো সংখ্যার 1/3 4-এর সমান। 4-এর সমান যেহেতু বলছে, সমান দিলাম, এই সমান 4 বসাইলাম। আর 1/3 মানে কি? 1 বাই কত? কোনো সংখ্যার 1/3 মানে কি? কোনো সংখ্যার 1/3, তার মানে কি সংখ্যাটা ভাগ হবে 3। 1/3, কোনো সংখ্যার 1/3 মানে কোনো সংখ্যা, মানে যে ওই সংখ্যাটার 1/3, তার মানে বুঝতে পারছো? তাই আমি ওই সংখ্যাটা ভাগ দিলাম 3 দিয়ে। যদি বলে 1/4, তাহলে ভাগ দিতা কত দিয়ে? 4 দিয়ে। এটুকু তো বুঝছো? আর এই যে বলেছে কি 4-এর সমান, তার মানে কি সমান 4, মানে এইটা এটা সমান কত? 4। এটুকু বুঝছি। এখন তো তুমি ক্যালকুলেশন করে করতেই পারো। তোমার টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা। তোমার টার্গেটটা কি? এক্স এর মানটা বের করা। এই এক্স এর মানটাকে আমার বের করতে হবে, তাই আমি এক্সটাকে রাখলাম। এক্স এর সাথে লেজ আকারে কে আছে? এই যে ভাগ 3। 3 যদি ভাগ থাকে, অপর পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়, তুমি জানো। তাহলে 3 4 12। দেখছো? সংখ্যাটি 12। শেষ। পরবর্তী অঙ্ক দেখো, একই রকম বন্ধুরা, একই রকম। তুমি প্রশ্নটাকে একা একা ট্রাই করো, প্রশ্ন বুঝে সমীকরণটা গঠন করার ট্রাই করো। বুঝতে পারছো? এটা করতে পারলে অঙ্ক শেষ। দেখো তারপরে, কোনো সংখ্যা, এই যে কোনো সংখ্যা মানে কি? সংখ্যা বের হবে, সাথে সাথে লিখে ফেলো, মনে করি সংখ্যাটি এক্স থেকে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। আবারও ভেঙে ভেঙে বলতেছি, পরিষ্কার করে, কোনো সমস্যা নেই। আমরা কোনো সংখ্যাটা লিখে ফেলেছি, এটুকু তো বুঝছি। কোনো সংখ্যা আমরা সংখ্যাটা লিখে ফেলেছি এক্স। তারপর প্রশ্ন মতে, এই প্রশ্নটার কি মত আছে না? এই প্রশ্নে যে মতটা বলে দেওয়া আছে ওইটা আমরা করবো, তাই লিখলাম প্রশ্ন মতে বা শর্ত মতে একই জিনিস। লিখি কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তার মানে বুঝতে পারছি কোনো একটা সংখ্যা থেকে 5 বিয়োগ করতে হবে। সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, তাই লিখলাম এই যে এক্স থেকে 5 বিয়োগ। এটুকু বুঝছি। মানে তুমি ভেঙে ভেঙে করবা, যদি না বুঝো সমস্যা নেই, ভেঙে ভেঙে। বিয়োগ ফলের 5 গুণ। বিয়োগ ফলের মানে কি? এই যে এটা তুমি ক্যালকুলেশন করলে এটার থেকে একটা রেজাল্ট বের হইতো না যদি সংখ্যা থাকতো এক্সট্রা? এটার সাথে গুণ হবে কত? 5 গুণ। এই যে গুণ দিলাম 5, বুঝছি। সমান 20 হবে। সমান কত হবে? 20 হবে। বুঝছি কিভাবে বের করতে হবে, প্রশ্ন পড়ে পড়ে কিভাবে লিখতে হয়, লিখলাম। আচ্ছা, এখন তোমার টার্গেটটা কি? এখন টার্গেট হচ্ছে আমরা এইটুকু ক্যালকুলেশন করি।
দেখি আমার লাগবে কি এক্স যুক্ত মানটা লাগবে, তাই আমি এক্স এইটুকু রেখে দিলাম যা আছে তাই। এই দেখো লেস, আমরা একটা একটা করে লেস কাটবো, আমার টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা, তাই না? আমরা একটা একটা লেস কাটবো, লেস কিন্তু মজা করে বলি মনে রাখার ক্ষেত্রে। লেসটাকে কি করতে পারি আমরা, ইকুয়াল সাইনের অপর পাশে পাঠাই দিয়ে কাটতে পারি, তাই না? এই যে পাঁচটাকে কি করবো, এই পাশ থেকে সরাবো, ওই পাশ তাহলে কি করবো, গুণ আছে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, শেষ। তারপরে এক্স মাইনাস ফাইভ রয়ে গেল, এই 5 দিয়ে 20কে ভাগ করলে ভাগফল কত থাকে, 4। এটুকু তো বুঝছি। আমার টার্গেট কি এক্স এর মান বের করা, আমার এক্স মাইনাস ফাইভ এর মান তো বের করা না, তাই না? আমার এক্স এর মানটা বের করা। তার মানে এক্সটাকে আমার রাখতে হবে, রাখলাম। এক্স এর সাথে লেস কে আছে, -5, তাহলে -5 কি হবে, ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 4 আর 5 যোগ করলে কত হয়, 9। সংখ্যাটি কত, 9। পরবর্তী অঙ্কটা দেখো, একই রকম, এগুলো খুবই ইজি, প্রশ্ন পড়ে পড়ে বুঝতে হবে। প্রথমে প্রশ্নটা বুঝো, কোনো সংখ্যা, কোনো সংখ্যা দেখছি মানে কি লেগে বলবো, সংখ্যাটি এক্স, মানে এটা বের করতে হবে। অর্ধেক থেকে, অর্ধেক, কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 এক তৃতীয় অংশ মানে কি, ওই সংখ্যাটা বাই 3 দিয়ে ভাগ, তাই না? বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে, 6 হবে। তার মানে আমরা একটা একটা কোনো সংখ্যা বের করছি, লিখছি কোনো সংখ্যার অর্ধেক, কোনো সংখ্যা, সংখ্যাটা মানে তো সংখ্যাটা কি এক্স, এটা হবে ওই সংখ্যাটার কি অর্ধেক, অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ, এই যে দেখলাম সংখ্যাটির অর্ধেক কত, 2 দিয়ে ভাগ লিখলাম। তার 1/3 অংশে দেখো পার্ট কয়টা দেখো, আমি তোমাদের একটু আচ্ছা পরিষ্কার করে বুঝাই, এবং আই থিঙ্ক ভালো হবে, তোমাদের জন্য আমি একটু পরিশ্রম করি। কোনো সংখ্যা মানেই তো আমি কি সংখ্যাটি লিখে ফেলেছি আগে, ভালো কথা লিখলাম। কোনো সংখ্যার অর্ধেক, এই যে কোনো সংখ্যার অর্ধেক মানে কি ওই সংখ্যাটার ভাগ্য হবে 2, তাই না? বুঝলাম। এখন কি দেখো তো, এখন বলেছে কি অর্ধেক থেকে তার 1/3 1/3 মানে কি 1/3, তাই না? ওই সংখ্যাটা কিন্তু 1/3, ওই সংখ্যাটা কোনটা, এক্স, এটার 1/3 কত, x/3, এই যে সংখ্যাটির 1/3 লিখছি। বিয়োগ করলে বিয়োগফল 6 হবে, তাই না? আমরা কিন্তু বের করে ফেলেছি। এখন প্রশ্ন মতে বা শর্ত মতে এগুলো লিখে নিলাম, এখন এখানে করবো। তুমি আগেরগুলোও চাইলে লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই, শর্তগুলো মনে করে দিয়ে লিখে নিতে পারো, তারপরে তুমি এই যে এখানে প্রশ্ন মতে দিতে পারো, কোনো সমস্যা নেই, অঙ্ক অনেকভাবে করা যায়। লিখলাম প্রশ্ন মতে, এই যে প্রশ্ন মতে দিলাম, বা এই যে প্রশ্নের যে মতটা আছে বা শর্ত মতে একই জিনিস লিখলাম। লেখার পরে লিখেছে কি কোনো সংখ্যার অর্ধেক, এখন তুমি বের করো কোনো সংখ্যার অর্ধেক। দেখো কোনো সংখ্যার কি, কোনো সংখ্যার অর্ধেক থেকে, আগে কোনো সংখ্যার অর্ধেকটা লেখো, কোনো সংখ্যার x/2 এটা হচ্ছে অর্ধেক, কোনো সংখ্যার অর্ধেক লিখলাম। এই যে তার 1/3 বিয়োগ করলে, 1/3 মানে কি, এই যে x/3, এই যে 1/3 বিয়োগ করেছি, দেখছো, এই যে বিয়োগ ফল 6 হবে, এই যে বিয়োগ ফল কত, 6 হবে লিখছি। এখন ক্যালকুলেশন করো, এই টাইপের অঙ্ক ক্যালকুলেশন কিন্তু 7.1 করেছো, তাই না? কিভাবে করতে হয়, এরকম ভগ্নাংশ আকারে থাকলে তোমার প্রথমে কি করতে হবে, এই দুইটার কি করতে হবে, লসাগু করতে হবে। 2 আর 3 এর লসাগু কত হয়, 6। এখন তোমার টার্গেট হচ্ছে কি একটা, এই যে এই 2 দ্বারা কি করতে হবে, এই লসাগুকে ভাগ করতে হবে, ভাগফল যেটা আসবে উপরের লবের সাথে গুণ হবে। লিখি 2 দিয়ে 6কে ভাগ করলে কত, ভাগফল 3, এই 3 দ্বারা x এর সাথে গুণ করলে কত হয়, 3x, মাইনাসের জায়গায় মাইনাস বসলো। আবার এই 3 দ্বারা এই 6কে ভাগ করো, ভাগফল কত হবে, 2, এই 2 দ্বারা উপরের x এর সাথে গুণ হবে, এই যে 2x, আর এই পাশে যা ছিল তাই। এখন আবারও আমার টার্গেট তো x এর মানগুলো রাখা, তাই না? তাই আমি 3x 2x রাখলাম। আমার লেস কে আছে, ভাগাকারে 6, তাহলে ভাগাকারে 6 থাকলে অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে, গুণ হয়ে যাবে। এই যে লেস কাটলাম কিন্তু একটা, এখনো কিন্তু কাটি নেই ভালো মতো, আস্তে আস্তে কাটতে হবে, x বানাইতে হবে। 3x থেকে 2x বাদ দিলে কয়টা থাকে, একটা x, মানে 3টা থেকে 2টা বাদ দিলে একটা x থাকে, আর 6 6 কত, 36। আমার x এর মান বের হয়ে গেছে, আর লেস টেস নাই, কাটা লাগবে না, হয়ে গেছে। এটাই তোমার সমাধান। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.2 নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর অনুশীলনী কত, 7.2 নিয়ে আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে তোমাদের 7.1 এবং 7.2 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করে দিয়েছি, তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। আর আজকে আমি হচ্ছে তোমাদের 6 থেকে 6, 7, 8 এবং 9
এই 4টি অঙ্ক করে দিব। তারপরের ভিডিওতে আমি তোমার বাকি অঙ্কগুলো করে দিব, কারণ এক ভিডিওতে সমস্ত অঙ্কগুলো করলে তোমরাও বোরিং হবা, ভিডিওটা অনেক বড় হবে। আর আমার ভিডিওগুলো একটু বড় হতে পারে, কারণ আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে বেসিক থেকে বোঝানোর বোঝানো জানি এই টাইপের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা না হয়, মানে একটা ভিডিও একবার দেখবা এইসব অঙ্ক শেষ, মানে এই টাইপের ভিডিও হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো শুরু করা যায়। দেখো আমি 6 নম্বর অঙ্কটি কি করেছি, উঠিয়ে নিয়ে এসেছি। এখানে কি ছিল, প্রশ্ন ছিল নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো, তাই না? সমীকরণ গঠন মেনলি তোমার এই 7.2 এর অনুশীলনের চ্যালেঞ্জই হচ্ছে সমীকরণ গঠন করাটা। সমীকরণ গঠন করতে পারলে অঙ্ক সলভ করা খুবই ইজি। আর সমীকরণ গঠন করতে গেলে তোমার প্রথমত কাজ হচ্ছে প্রশ্নটাকে ভালো মতো বোঝা। চলো আমরা প্রশ্নটাকে ভালো মতো বোঝার চেষ্টা করি। এখানে বলে দেওয়া আছে কি, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে, মানে 63 হলে সংখ্যা 3টি বের করো। তার মানে বলছে কি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক ক্রমিক যে কথাটা মানে কি, ক্রমিক কথাটা মানে কি জানো? আমরা লিখি না, আমরা কি লিখি মাঝে মাঝে বলো তো বন্ধুরা? আমরা লিখি না এই যেরকম, বলো তো, লিখি না 1, তারপরে লিখি না 2, তারপরে লিখি না 3। দেখো তো ক্রমিক এইটা কি ক্রম না? একের পরে 2, 2 এর পরে 3, এগুলাই হচ্ছে কি ক্রম। একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এগুলো হচ্ছে ক্রম। এখন তুমি বলতে পারো স্যার 1, 2, 3 কেন, অন্য সংখ্যা কেন হতে পারে না? হ্যাঁ, একটা অন্য সংখ্যা হতে পারে। ধরো 10 নিলাম, 10 এর পরের ক্রমিক সংখ্যাটা কত? 11। তারপরের ক্রমিক সংখ্যা কত? 12। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এই যে, তার মানে কি 3টি ক্রমিক সংখ্যা, বুঝতে পারছো? তার মানে কি 3টি ক্রমিক স্বাভাবিক, এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? সংখ্যার সমষ্টি কত? 63। তার মানে এখন সংখ্যা 3টি বের করো। সংখ্যা 3টি যদি বের করতো, সংখ্যা 3টি তো জানি না, তাই আমি লিখে নিলাম প্রথম সংখ্যা এক্স। প্রথম সংখ্যা কত? এটাকে ধরে নিলাম কত বন্ধুরা বলো তো? এই যে প্রথম সংখ্যাটাকে ধরে নিলাম কত? এক্স। কোনো সমস্যা না। পরবর্তী সমস্যা তাহলে, তারপরে কি প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, তার মানে কি পরবর্তী সংখ্যাটা কত হবে? এক্স এর সাথে কত যোগ করলে 2 হয়? এক্স প্লাস 1। তার পরবর্তী সংখ্যাটা কত হবে? এক্স এর সাথে কত যোগ করতে হবে? এক্স এক্স যোগ 2। যে কোনো ক্রমিক সংখ্যার সিরিয়াল এরকম হয় কিনা তুমি এটার সাথে চিন্তা করো। ধরলাম 10 সংখ্যাকে ধরলাম এক্স, 11কে কত লিখবা তাহলে? এক্স প্লাস 1। তারপরটা কত লিখবা? এক্স প্লাস 2, এক্স এর সাথে 2 যোগ করলে 12 হয়, তাই না? সমস্ত কিন্তু একই আসতেছে। তার মানে আমরা সংখ্যা কিন্তু জানি না, জানি না, তাহলে কি বানাই নিতে হবে? আমি তো বানাই নিলাম, এই দেখো এক্স। প্রথম সংখ্যাটি কত? এক্স। তারপরের সংখ্যাটা কি কত বলো তো বন্ধুরা? তারপরের সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস 1। তারপরের সংখ্যাটা কত? এক্স প্লাস 2। তাই আমি লিখলাম প্রথম সংখ্যাটি এক্স প্লাস 1, দ্বিতীয় সংখ্যাটি, প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি জানি না। তারপর দ্বিতীয় সংখ্যাটি কত? এক্স প্লাস 1, তৃতীয় সংখ্যাটি কত? এক্স প্লাস 2। ওকে, এখন এখন তোমার হচ্ছে সমীকরণ তোমার গঠন করা শেষ। এখন তোমার হচ্ছে এই যে প্রশ্ন মতে, প্রশ্নের মতটা কি ছিল? এই যে প্রশ্নের যে মত, এই প্রশ্নের মতটা ছিল এটা। এটাকে প্রশ্ন মতে, শর্ত মতে, যা ভালো লাগে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই প্রশ্নের কি মত আছে দেখো তো। প্রশ্নে বলেছে কি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যে কোনো 3টি হইতে পারে। আমরা তো জানি না 1, 2, 3 হবে নাকি 10, 11, 12 হবে নাকি 20, 21, 22 হবে, আমরা জানি না, তো আমাকে প্রমাণ করতে হবে। সেই কারণে আমরা 3টে সংখ্যা এই যে ধরে নিয়েছি এক্স চলক বা ভেরিয়েবলের মাধ্যমে, তাই না? ধরে নিয়েছি। এখন আমরা এই 3টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগফল। সমষ্টি মানে যোগফল, এই যে লেখা আছে কিন্তু সমষ্টি। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার কি? সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। তার মানে কি এই 3টার যোগফল হবে, এই 3টার যোগ, এই 3টার যোগ, তাই না? তার মানে আমি লিখলাম, এই দেখো। তারপর তার মানে আমি লিখতেছি এই যে প্রথমটা এক্স, এই যে লিখলাম এক্স, তারপরটা এক্স প্লাস 1, এই যে লিখলাম এক্স প্লাস 1, তারপরটা কত? এক্স প্লাস 2, এই যে এক্স প্লাস 2 যোগ হবে সমষ্টি। সমষ্টি কত হবে? 63, এই যে 63 লিখলাম, মানে সমান। এখন তোমার কাজ শেষ। এখন তোমার খুবই ইজি, এখনকার সলিউশন করলে অঙ্ক শেষ। দেখো তো এক্স আছে কয়টা? এই অঙ্কের চ্যালেঞ্জ হচ্ছে কি ওই সমীকরণ গঠন করাটা, আর আরেকটা হচ্ছে ওটা কি, সেটা হচ্ছে আরে একটা মাথায় রাখা বেসিক, সেটা জানলে তুমি সমস্ত অঙ্ক। সমীকরণ গঠন করার পরে তুমি কি করবা, এখানে যে ভ্যারিয়েবলগুলো থাকবে না, এক্স ওয়াই জেড, যে কোনো একটা ভ্যারিয়েবল থাকবে, সেই ভ্যারিয়েবলগুলোকে এক পাশে রাখবা। আর যে ধ্রুবক বা কনস্ট্যান্ট ভ্যালু, যেমন 1, 2, 3 এই টাইপের, এগুলোকে এক পাশে নিবা। আর মনে রাখবা হচ্ছে ইকুয়াল সাইনের এক পাশ থেকে আরেক পাশে নিতে পারি কিভাবে? সাইনের পরিবর্তনের মাধ্যমে। আমরা যদি
ইকুয়াল সাইনের এক পাশ থেকে আরেক পাশে নেই, সেটা কি হয়ে যায়, সাইনের পরিবর্তন হয়। আমি দেখাবো। আমি প্রথমত দেখতে পাচ্ছি সমস্ত চলকগুলো এক পাশেই আছে, তার মানে আমার সাইড চেঞ্জ করতে হচ্ছে না। তার মানে যোগ করি, এক্স একটা আছে, এক্স দুইটা আছে, এক্স তিনটা আছে। কয়টা? তিনটা এক্স, 3x লিখলাম। এই যে এক আর এই দুই যোগ করলে কত হয়? 3 লিখলাম, 3। আর এই পাশে যা আছে তাই। এখন আমি তোমাকে বলছি, আমি কিন্তু চাইলে ইকুয়াল সাইনের এই যে সমস্ত মানে ভেরিয়েবলগুলো এক পাশে রাখবো, মানে চলক মানে এক্স ওয়াই যেগুলো, আর কনস্ট্যান্টগুলো আরেক পাশে রাখবো। কনস্ট্যান্টগুলো দেখতে পাচ্ছি ইকুয়াল সাইনের অপর পাশে, তার মানে কি এই থ্রিটাকে কি করতে হবে? অপর পাশে পাঠিয়ে দিতে হবে। তার মানে 63 এই পাশে ছিল প্লাস, অপর পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস। আবার এই পাশে যদি গুণাকারে থাকতো, অপর পাশে গেলে ভাগ হইতো। বুঝতে পারছো? তার মানে 3x সমান সমান কত লিখতে পারি? 60। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা, তাই না? আমার এক্স এর মানটা বের করা। কিন্তু আমার এটার সাথে লেজ আছে কি 3, 3 কি গুণাকারে আছে না কি আকারে আছে? গুণাকারে। তাইলে মানে কি অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আমার তো এক্স এর মানটা লাগবে, তাই আমি এক্সটাকে রাখলাম। এই 3 বেশি আছে, 3টাকে কি আকারে আছে? এর সাথে গুণাকারে। তার মানে অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই যে এখন 2কে এই 3 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 20। তার মানে এক্স এর মান কত? 20। এখন প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি আমরা এক্স ধরে নিছিলাম না? এক্স এর জায়গায় কত বলবে? 20। তারপরে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি লিখে নিছিলাম কি, ধরে নিছিলাম কি এক্স প্লাস 1। তার মানে কি এক্স এর মান বসাও। এক্স এর জায়গায় মান কত? 20 প্লাস 1 কত হইলো? 21। আবার তৃতীয় সংখ্যাটি দেখো তো, এক্স প্লাস 2, এটা কিন্তু আমরা প্রথমে ধরে নিছিলাম, ওইটাই আমি লিখে আনছি এখানে। তারপর এক্স এর জায়গায় মান বসাও, 20 যোগ 2 কত হইলো? 22। নির্ণয় সংখ্যা তিনটি কত? 21, 22, 23, তাই না? এখন তুমি চিন্তা করো তো, দেখো তো এটা ক্রমিক সংখ্যা হচ্ছে কিনা। অবশ্যই ক্রমিক সংখ্যা। দেখো তো কিভাবে ক্রমিক সংখ্যা, দেখো তো 20, 21, 22 যোগ করো তো। তিনটা যোগ করলে কত হয়? তিনটা যোগ করলেও কিন্তু আমার 63 হয়। আর তিনটাই কিন্তু ক্রমিক সংখ্যা, প্রথমটা 20, তারপরটা 21, তারপরটা 22। দেখছো? এরকম পারবা না? ঠিক আছে। পরবর্তী অঙ্কটা আবারও প্রশ্নটা ভালো মতো পড়ি। কি লিখেছে? দুইটি সংখ্যার যোগফল, মানে যে কোনো দুইটি সংখ্যার কি হবে? যোগফল কত? 55। এবং বড় সংখ্যাটির বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। মানে বড় সংখ্যাটির কত? 5 গুণ। বড় সংখ্যাটির সাথে কত গুণ হবে? 5 গুণ। এবং ছোট সংখ্যাটির কয় গুণের সমান? মানে বড় সংখ্যাটার সাথে 5 গুণ করো এবং ছোট সংখ্যার সাথে যদি 6 গুণ করো, তাহলে দুইটা সমান হবে। সংখ্যা দুইটি নির্ণয় করো। আমি ধরে নিলাম বড় সংখ্যাটি, আমরা যেহেতু সংখ্যা জানি না তাই আমি লিখে নিলাম বড় সংখ্যাটি কত? এক্স। বড় সংখ্যাটি কত? এক্স। ছোট সংখ্যা কিভাবে বের করবা বলো তো বন্ধুরা? ছোট সংখ্যা কিন্তু আমরা বিভিন্ন উপায়ে বের করতে পারি, তাই না? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। ছোট সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি? বিভিন্ন উপায়ে বের করতে পারি। এটা দেখার হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মানে এই যে যে কি বলেছে এখানে, দেখো তো দুইটি সংখ্যার যোগফল। যোগফল মানে কি? তোমাকে আমি ডায়াগ্রাম একটু ড্র করে দেখাই, জানি তোমার চিত্র মাথায় থাকে। ঠিক আছে? আচ্ছা, দেখো তো তুমি এটা এভাবে চিন্তা করতে পারো কি না। দেখো তো এইখানে একটা সংখ্যা আছে এবং এইখানে আরেকটা সংখ্যা আছে। এই যে কি বলেছে দেখো তো, দুইটি সংখ্যার যোগফল। দুইটি সংখ্যার যোগফল। যোগফল যেহেতু, তার মানে কি এটা মাঝখানে যোগ আছে অবশ্যই। যোগফল কত হবে? 55। এই দুটো সংখ্যার যোগফল কত? 55। এই যে লিখলাম 55, এইটুকু বুঝছি। এখন এই দুইটি সংখ্যা বের করতে হবে। আমি বড় সংখ্যাটি ধরে নিচ্ছি, মানে বড় সংখ্যাটি কত ধরে নিচ্ছি? এক্স। বড় সংখ্যাটা কত ধরে নিলাম? এক্স। এখন ছোট সংখ্যাটা বের করতে হবে, যে এই সংখ্যাটা বের করতে হবে। এই সংখ্যাটা কিভাবে বের করতে পারো? ওই যে একটু আগে যে প্রশ্নবোধক অঙ্কগুলো করলাম, এইভাবে করতে পারি না? বা পারি কিনা দেখি তো, পারি কিনা। আচ্ছা, বা আমার রাখা লাগবে কোনটা বলো তো বন্ধুরা? ছোট মানটা রাখা লাগবে না? ছোট, আমি তো বড় সংখ্যা ধরে নিছি এক্স, মানটা বসিয়ে ফেলেছি। আমার রাখতে হবে এই বক্সটা। এই বক্সটার মান বের করতে হবে, তাই না? আমি এই বক্সটাকে রাখলাম রাখলাম সমান সমান আমার এই যে এখন 55 ছিল, 55 রাখলাম। মাইনাস কত? এটা ছিল, আমি সাইড চেঞ্জ করবো, আমার তো মান লাগবে এখন ছোট সংখ্যাটা বের করতে হবে। এই দেখো ছোট সংখ্যাটা কিভাবে বের করতেছি। এই পাশে ছিল এক্স, এটা উপর বসে গেলে কি হয়ে যাবে? মাইনাস। প্লাস ছিল উপর বসে গেলে কি হবে? মাইনাস। দেখছো? এই দেখো -50, সরি মাইনাস কত হবে? এক্স। দেখো তো এটাই লিখছি কিনা ছোট সংখ্যাটা।
আর না হইলে আরেকভাবে আমি তোমাকে কয়েকভাবে চিন্তা করা শিখে দেবো। অঙ্ক হচ্ছে কি চিন্তার বিষয়, তুমি চিন্তা যত ভালো করতে পারবা তখন তত তাড়াতাড়ি সলভ করতে পারবা। ধরুন আমি এটা বুঝি নাই স্যার, আমি আপনার এই বক্স পদ্ধতি আমি বুঝি নাই, আমার সমস্যা নাই, আমাকে হচ্ছে আরেকটু ক্লিয়ার করে বুঝান, সমস্যা নেই, ঠিক আছে। তুমি বলো, তুমি হচ্ছে দুইটা প্রোডাক্ট কিনেছো, মানে দুইটা যে কোনো দুইটা সংখ্যা দুইটা প্রোডাক্ট কিনেছো, দুইটা প্রোডাক্টের যোগফল কত 55, বা দুইটা সংখ্যারই ধরলাম, দুইটা সংখ্যারই যোগফল কত 55, তুমি সেখানে রাখছো, ভালো কথা 55। এখন একটা সংখ্যা তুমি জানো, বড় সংখ্যাটা, অপর সংখ্যাটা কি হবে? একটা সংখ্যা যদি 50 হয় তুমি জানো, আর একটা সংখ্যাও জানো, তাহলে কি হবে বন্ধুরা বলো তো? তার মানে কি এই যে বেশিটা থেকে এটার ভিতরে কি, এটার ভিতরে দুইটাই আছে না, এই সংখ্যাটাও আছে এটাও আছে, এই দুইটা সংখ্যাই যোগ হয়ে কি হয়েছে, এটা হয়েছে না। তার মানে এই সংখ্যাটা তুমি জানো, বড় সংখ্যাটা জানো, ছোট সংখ্যাটা কি বের করবা কিভাবে? তার মানে কি এই 55 থেকে যদি এই বড় সংখ্যাটা বিয়োগ দিয়ে দাও, তাহলে কি ছোট সংখ্যাটা বের হয়ে যায় না? হ্যাঁ, ধরো হচ্ছে তুমি হচ্ছে 55 টাকার কি কিনেছো, 55 টাকার চকলেট কিনেছো, 55 টাকার চকলেট কিনেছো। এখানে 55 টাকার চকলেটের ভিতরে তোমার হচ্ছে 30 টাকার আছে হচ্ছে কি, এখানে 30 টাকার, এটার ভিতরে 30 টাকার আছে হচ্ছে ভ্যানিলা চকলেট ধরলাম, ইংলিশে লিখি ভালো হয় মনে হয়। দেখো তো ইংলিশে লিখি, এখানে কত 30। এখন আর বাকি কত টাকার হচ্ছে আলাদা একটা চকলেট আছে, কিভাবে বের করবা? তুমি কি করবে, 55 থেকে তুমি কি 30 বিয়োগ দিয়ে দিবা না, 55 থেকে 30 বিয়োগ দিলে যেটা থাকবে সেটাই তোমার বাকি, এই যে এই প্রোডাক্টের দাম। হ্যাঁ, তাহলে 55 থেকে 30 বাদ দিলে কত থাকে 25, এই যে দেখো 25টা কি এটার মান না, এইভাবেই বের করতে পারো। তার মানে কি দুইটা সংখ্যার যোগফল তুমি, এটা হইলে একটা সংখ্যা তুমি জানো, বড় সংখ্যাটা কত এটা, তাহলে ছোট সংখ্যাটা বের করতে গেলে কি লাগবে, 55 থেকে এই এক্স কে বিয়োগ করে দিবা, শেষ। তারপরে একটা প্রশ্ন, এখন তুমি সমীকরণ, এখন প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে এখনো শেষ হয় নাই কিন্তু, প্রশ্ন মতে তোমার কি করতে হবে দেখো, পরিষ্কার করে নিই তোমাদের বোঝাতে ইজি হবে। আমার এই পর্যন্ত কাজ শেষ, তাই মুছে দিলাম। তারপরের পরবর্তী কাজ, দাঁড়াও, পরবর্তী কাজটা কি দেখি তো। পরবর্তী কাজ হচ্ছে আমার এই পর্যন্ত কাজ কিন্তু শেষ, যোগফল সমান এইটুকু শেষ। এখন বলছে কি বড় সংখ্যাটির 5 গুণ, কত গুণ, বড় সংখ্যাটার 5 গুণ। বড় সংখ্যাটা কত, এই যে এক্স, এক্স এর সাথে কত গুণ হবে 5 গুণ, বেশি 5 গুণ। ছোট সংখ্যাটির 6 গুণ সমান, সমান যেহেতু বলেছে তার মাঝখানে সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দিছি। এবং ছোট সংখ্যাটা কোনটা, এই যেটা না 5x 55 গুণ মাইনাস এক্স দিলাম, কয় গুণের সমান, 6 গুণের সমান। এটার সাথে যদি 6 গুণ, মানে প্রথমটার সাথে যদি 5 গুণ করো বড় সংখ্যাটার সাথে, এবং ছোট সংখ্যাটার সাথে 6 গুণ করো, তাহলে দুটো সমান হবে, আমি লিখছি। এখন যেহেতু গুণের কাজ, গুণ করি, 5x এর জায়গায় 5x বসলো, এখানে 6 দিয়ে তুমি যদি 95 গুণ করো 330 হবে, মাইনাসের জায়গায় মাইনাস, 6 দিয়ে যদি x কে গুণ করো কত হবে 6x। তারপরে আমি তোমাদের বলেছিলাম মানে ভেরিয়েবল যুক্ত সংখ্যাগুলো, মানে এই যে এক্স চলক, এই চলক যুক্ত সংখ্যাগুলো এক পাশে আনবা, আর কনস্ট্যান্ট মানে ধ্রুবক মানে মানগুলো আরেক পাশে রাখবা। 5x এটার পাশে আছে কত, এটা একসাথে করতে হবে 6x, কি আকারে আছে মাইনাস আকারে, তাহলে ইকুয়াল পাশে, ইকুয়াল সাইনের অপর পাশে আনলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই দেখো প্লাস। আর যা ছিল তাই। এখন 5x আর 6 এর যোগ করলে কত হয় 11x, এ পাশে কত 330। এখন আমার লাগবে কত x এর মান, x এর মানটা এক্সট্রা রাখি, x এর সাথে লেস কে আছে 11, 11 কি আকারে আছে গুণ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এই দেখো ভাগ হয়ে গেছে। 11 দিয়ে 330 কে ভাগ করলে কত হয় 30, এটাই তোমার বড় সংখ্যাটি। তার মানে কি বড় সংখ্যাটি যদি x হয়, ছোট সংখ্যাটি কত, এই ছোট সংখ্যাটা দেখো তো, এটা এম তুলে নামছে, এই যে ছোট সংখ্যাটির, এই যে র হবে না এখানে, ছোট সংখ্যাটি হবে 55 মাইনাস কত এক্স, তাই না, 55 মাইনাস এক্স, এক্স এর মান কত 30, এই যে 30। তার মানে বাকি সংখ্যাটা কত 25, নির্ণয় সংখ্যা দুইটি 30 এবং 25। পরবর্তী অঙ্কটা, এটাও দেখো প্রায় সিমিলার, দেখো ধরো এখানে দেখতে পাচ্ছি কি আমরা, গীতা, রীতা, মিতার একত্রে মানে একসাথে 180 টাকা আছে। মিতা, গীতা, রীতার কত আছে একসাথে, কত 180 টাকা আছে। আমি তোমাদের ওই যাবার বক্স পদ্ধতি দেখাই, সমস্যা নাই, একটু মানে ভিজুয়ালাইজেশন করো। এটা কার, এটা ধরলাম হচ্ছে গীতা বা রীতা, যার ধরো তোমার যার ভালো লাগে, ধরলাম হচ্ছে রীতা, রীতা একত্রে করলে মানে কি যোগ হবে না। তারপর টাকার আছে, তারপর একটা হচ্ছে আমার গীতা,
যোগ, তারপরটা কার আছে এখানে বাক্স, এখানে মনে করো কার, এখানে মিতা রিতা মিতা। দেখো তো তিনটা আছে কিনা, গীতা রিতা মিতা। এটা যোগ করলে কত হবে, যোগ করলে কত হবে 180, মানে 180 টাকা আছে। এখন বলেছে কি দেখো তো, বলেছে কি এই শর্তগুলো পড়ে সুন্দর মতো বলেছে কি, রিতার চেয়ে গীতার 6 টাকা কম। এখন তার মানে কি রিতার চেয়ে, রিতার তার মানে রিতার টাকা তুমি জানো না, রিতার টাকা ধরে নাও এক্স। এই দেখো রিতার টাকা ধরে নিলাম এক্স, রিতার আছে এক্স টাকা। দেখো রিতার আছে কত, রিতার আছে কত বন্ধুরা বলো তো, রিতার আছে হচ্ছে এক্স টাকা, এই যে এক্স। ভালো কথা। তারপরেরটা, আচ্ছা আমি এটা একটু কালার চেঞ্জ করে দিলে মনে হয় তোমাদের বুঝতে একটু ইজি হবে। আমি কালারটা চেঞ্জ করে দিই। দেখো রিতার আছে কত, রিতার আছে হচ্ছে এক্স টাকা। ভালো কথা। তারপরে এই যে রিতার চেয়ে গীতার 6 টাকা কম, 6 টাকা কম তার মানে কি ওর থেকে 6 টাকা কম, মানে এক্স মাইনাস মাইনাস হবে এক্স, এই যে এক্স -6 ওর থেকে 6 টাকা কম। তারপর আবার বলেছি কি দেখো তো, মিতার 12 টাকা বেশি আছে কার থেকে, এই রিতার চেয়ে, তাই না? মিতার মিতার কত টাকা বেশি আছে, 12 টাকা বেশি আছে, তার মানে কি এক্স এর সাথে যোগ হবে কত, 12। দেখো তো তুমি সমীকরণ পেয়ে গেছো কিনা, এটা আমি লিখতে এভাবে অস্ত অস্ত বক্স বা মানে বাক্স বানায় তুমি করতে পারো, বা বক্স বানায় তুমি করতে পারো বুঝার ক্ষেত্রে। তারপরে কার কত টাকা আছে বের করো, বের করি আমরা, সমস্যা নেই। রিতার আছে এক্স টাকা, গীতার আছে কত, রিতার যে 6 টাকা কম তার মানে কি x-6। তারপর আবার তারপরে হচ্ছে কি মিতার আছে কত টাকা, মিতার আছে 12 টাকা, মানে রিতার চেয়ে 12 টাকা বেশি আছে, তাই লিখলাম। মিতার তো এক্স এর সাথে 12 যোগ হবে, এভাবে বের করলাম। বের করার পরে প্রশ্ন মতে সুন্দর মতো এই যে এক্স, এই যে দিলাম এক্স, তারপরে এক্স প্লাস আছে x-6, এই যে প্লাস x-6, তারপরে প্লাস আছে কত এক্স +12, এই প্লাস এক্স সমান সমান কত 180 টাকা। এখন তোমার টার্গেট যাবার আগে সলভ করো। এক্স আছে কয়টা, 3টা এক্স আছে, যোগ করলাম। 12 আছে যোগ, 6 আছে বিয়োগ, 12 থেকে 6 বিয়োগ করলে কত থাকে +6, আর এই পাশে যা ছিল তাই। এখন তোমার টার্গেট কি 3x কে একা বানানো, এই যে 3x কে রাখলাম, এর সাথে লেজ আছে কে +6, এই +6 কি করতে হবে, ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতে হবে। এই পাশে ছিল প্লাস, অপর পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, এই যে 180 থেকে 6 বাদ দিলে কত থাকে 174। এখন 3x আছে এই পাশে, আমার লাগবে কত এক্স, এক্সটাকে রাখলাম, এক্স এর সাথে লেজ আছে কে 3, এই 3টা কি আকারে আছে গুণ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। 3 দিয়ে 174কে ভাগ করলে 58 থাকে, তার মানে কি রিতার আছে 58, গীতার আছে কত x-6, তাহলে 58, এই যে -6 52 টাকা। মিতার আছে কত, মিতার আছে x+12 টাকা, এবং বের করছি যেগুলো তাই না, ওইটাই আমি লিখে আনছি এখানে। এখন খালি মান বসাচ্ছি এক্স এর জায়গায়, এক্স এর মান কত 5, সরি এখানে এক্স এর মান কত 58 না, এখানে 5 লিখেছি আমি, সরি এখানে কত হবে 58 হবে। মানে মাঝে মাঝে ভুল হয় কেন, ওই যে কম্পিউটারে করতে হয় তো লেখার সময় ভুল হয়। এখানে 58 +12 কত হইলো 70। তিনজনের টাকার পরিমাণ কত 58, 52, 70। বুঝতে পারছো, লাস্ট অঙ্ক আজকের মতো। এখনো সেম ভাবে প্রশ্ন বুঝো, একটি খাতা ও কলমের মোট দাম কত 75 টাকা, মানে 75 টাকা। তাহলে মানে কি এইখানে একটা খাতা, এই যে যোগ, এখানে ধরে নিলাম কত একটা কলম, যোগ কলমের দাম কত 75 টাকা। এটার দাম কত, এটা কি, এটা কি বন্ধুরা বলো তো, এটা হচ্ছে খাতা, আর এটা কি কলম। লিখলাম খাতার দাম ও কলমের দাম, যে কোনো একটা দাম তো তোমার জানতে হবে তাই না, এই যে লিখছি খাতার দাম, খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে, খাতা ও কলমের দামের হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, মানে খাতার দামটা কলমের দামের দ্বিগুণ হইতো যদি কি হইতো 5 টাকা কম। আগে আমরা এইটুকু করি, তারপর এটা করতেছি তাই না, আমরা একটু ভেঙে ভেঙে করি বোঝার সুবিধার্থে করলাম। আমরা তো জানি না, যে কোনো একটা দাম ধরে নিতে হবে। লিখলাম কি, মনে করি খাতার দাম কত এক্স টাকা, খাতার দাম ধরে নিচ্ছি কত এক্স টাকা, এটার দাম ধরে নিলাম কত এক্স টাকা তাই না, এটার দাম ধরে নিচ্ছি আমরা কত, এটার দাম ধরে নিচ্ছি হচ্ছে আমরা এক্স টাকা। কলমের দাম কত হবে তাইলে, তাহলে বলো তো,
খাতা ও কলমের দাম দুইটার ভিতরে আছে কত, 75-এর ভিতরে আছে না, তাহলে আমি 75 থেকে খাতার দাম বাদ দিতে হইলেই তো কলম পেয়ে যাব। তাই লিখলাম হচ্ছে এই 75 মাইনাস কত এক্স। বুঝতে পারছো? মানে এইটার ভিতরে আছে কত, এইটার ভিতরে আছে তোমার হচ্ছে 75, এটার ভিতরে আছে কত, খাতার দামও আছে কলমের দামও আছে। তোমার খাতার দাম তুমি জানো, খাতার দাম কত এক্স, কলমের দাম তাহলে কত হবে বলো তো? কলমের দাম কত হবে? এই যে 75 থেকে এক্সটাকে বিয়োগ করলে যেটা থাকবে এটাই থাকবে না? এই যে 75 থেকে যেটা বিয়োগ করবো সেটাই তোমার কলমের দাম। বুঝতে পারছো? আর না হইলে ওই যে আবার আগের মতো বক্স পদ্ধতি করতে পারো, সমস্যা নেই। তুমি আগের মতো বক্স পদ্ধতি করতে পারো। ঠিক আছে, কিভাবে বক্স পদ্ধতি করবা বলো তো? তোমার খাতার দাম তুমি জানো, কলমের দাম বের করতে হবে। তার মানে কি, কলমের দামটা রাখো, কলমের বক্সটা রাখো তুমি। এটা অনেকভাবে করা যায়। এই দেখো, কলমের বক্সটাকে রাখলাম, আমার এই বক্সের মানটা জানতে হবে, তাই না? এই বক্সের মানটা জানতে হবে। তার মানে এই পাশে ছিল হচ্ছে, আগে ছিল কত, 75, তাই না? এই পাশে 75 ছিল না? এখন তোমার কি করতে হবে, কলমের দামটা লাগবে, কলমের দামটা লাগবে, তাহলে কলমের সাথে লেজ আছে কে, এইটা, এটাকে কি করতে হবে, অপর পাশে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ মানে কি, এক্স হবে। বুঝতে পারছো? এভাবেও বের করতে পারো। আর না হইলে চিন্তা করতে পারো, আমার এখানে এটার ভিতরে কত আছে, খাতার দামও আছে কলমের দামও আছে। তাহলে খাতার দাম যদি আমি এক্স জানি, তাহলে কি এটার ভিতরে এক্স তো আমি জানি খাতার দাম আছে। তার মানে কি, এক্স এই 75 মাইনাস এক্স করলে যেটা থাকবে সেটাই কলমের দাম। এই যেটাই লিখলাম। এইটুকু বুঝছি, বুঝার পরে এখন বাকি কাজটা করবো। দেখি, খাতার দাম 5 টাকা কম। খাতার দাম কত, 5 টাকা কম। আমি লিখলাম এই যে খাতার দাম কত, এক্স মাইনাস 5 টাকা কম। ও, কলমের দাম 2 টাকা বেশি হলে, কলমের দাম কত, 2 টাকা বেশি। কলমের দাম কতটা ছিল, এই যেটা না, 75 মাইনাস এক্স, এই যে কলমের দাম যোগ 2 টাকা বেশি। এটুকু আগে বুঝো, তারপর এটা দেখাচ্ছি। খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতার দাম, এই যে খাতার দামটা এই কলমের দামের কত হইতো, দ্বিগুণ হইতো। খাতা ও কলমের দাম কি করতো, এখন খাতা ও কলমের দাম তুমি দ্বিগুণ হইতো, কোনো সমস্যা নাই, মানে 2 গুণ হইতো। মানে এখন 2 যদি গুণ হয়, তার মানে কি এটা সমান বানাবো কিভাবে, খাতার দাম তো 2 গুণ বেশি, তাই না? 2 গুণ কলমের দামের, এই যে কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। মানে এই শর্ত প্রযোজ্য হইলে খাতার দাম কি কলমের দামের দ্বিগুণ হইতো। এখন যেহেতু খাতার দাম 2 গুণ বাইরে যাবে, তার মানে কি কলমের দামটাকেও 2 গুণ বাড়াইতে হবে। তাই আমি এই যে 2 গুণ করেছি। আর না হইলে এটার সাথে 2 গুণ করে পরে ভাগ করতে পারো, তোমার ইচ্ছা। বুঝতে পারছো? সমান করলাম, তার মানে কি দুইটাই সমান হইলো না? এটার সাথে 2 গুণ বেশি আছে, এটার সাথে 2 এক্সট্রা গুণ করলাম, সমান হইলো। ভালো কথা। আর না হইলে তুমি হচ্ছে এটা এই পাশেও করতে পারো, কোনো সমস্যা নাই। করলাম, করার পর এখন ক্যালকুলেশন করো। এই 2 দিয়ে তুমি 77কে গুণ করলে কত হয়, 154, আর মাইনাস 2x গুণ করলাম। আর এই পাশে যা ছিল তাই। এখন আমরা কি করি, চলকগুলোকে এক পাশে আনি, মানে ভেরিয়েবলগুলোকে। এই এক্স ছিল, আর এই পাশে মাইনাস 2x, এই 2xটাকে ইকুয়াল সাইনের ওপর পাশে আনতে হবে। মাইনাস ছিল, এই পাশে আসলে কত হয়ে যাবে, প্লাস 2x। এই পাশে কত, 154, ভালো কথা, 154 রয়ে গেল। আমার এই পাশে ছিল -5, অপর পাশে গেলে কি হবে, +5। আমরা কি করলাম, চলকগুলাকে এক পাশে করলাম, ভেরিয়েবলগুলাকে আরেক পাশে, ভ্যালুগুলাকে আরেক পাশে করলাম। এই দুটা যোগ করলে কত হয়, 159, আর এই পাশে 3x। আমার x এর মানটা লাগবে, আমি x এর মানটাকে রাখলাম। আর এখন কি হবে, এখন 3 হচ্ছে গুণাকারে আছে, অপর পাশে পাঠাই দিলে কি হবে, ভাগ হয়ে যাবে। এই যে 3 দিয়ে 159কে ভাগ করলে কত হয়, 53। খাতার দাম কত, x মানে কত, 53 মান বের হয়ে গেছে। কলমের দাম কত, 75 মাইনাস এক্স সমান সমান 75। এখানে এক্স এর জায়গায় 53 বসাই দাও, 53। কলমের দাম কত, 22 টাকা। এখন দেখো 53 আর 22 যোগ করলে কিন্তু 75ই পাবা। নির্ণয় খাতার দাম 53 এবং কলমের দাম 22 টাকা। এটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.2 পৃষ্ঠা নম্বর 112 10, 10, 11 এবং 12 এই 3টি অঙ্ক সুন্দর মতো বুঝিয়ে দেবো। জানি এই 3 টাইপের অঙ্ক যদি আসে, মানে এই টাইপের অঙ্ক জানি তোমার কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। আর আমি ইতিমধ্যেই এর আগের ভিডিওগুলো দিয়েছি, যারা এখনও দেখোনি চাইলে তারা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আমার ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমি চেষ্টা করি তোমাদের হচ্ছে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। আর একটা অঙ্ক হচ্ছে অনেকভাবে করা যায়।
এই যে যেমন হচ্ছে 12 নম্বর অঙ্কটা আমি তোমাদের দুইভাবে অঙ্ক অঙ্ক করে দেখাবো, মানে একটা অঙ্ক কতভাবে মানুষ চিন্তা করে সলভ করতে পারে তোমাদের সেটা আমি তোমাকে দেখাবো। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে কি হচ্ছে 10 নম্বর প্রশ্নটা আমি তুলে এনেছি, ঠিক আছে। তুলে আনার পরে আমি এইখানে হচ্ছে আমি থিকনেসটা একটু কমাই নিচ্ছি মানে লেখার জন্য। দেখো বলেছে কি এখানে একজন একজন ফল বিক্রেতা, এটা কিন্তু মোট হবে, মানে মাঝে মাঝে টাইপিংয়ে কম্পিউটারে লিখতে গেলে একটু সমস্যা হয়েছে, এটা আমি খেয়াল করিনি। এটা লিখবা কি, একজন ফল বিক্রেতার মোট ফলের 2/1 অংশ বা 1/2 অংশ আপেল, 3/1 অংশ কমলা লেবু ও 40টি আম আছে, তার নিকট মোট কতগুলো ফল আছে। তার মানে কি তুমি, তার মানে মোট কতগুলো ফল আছে তুমি জানো না, ঠিক আছে। মানে একটা ধরে নাও একটা কন্টেইনার আছে তোমার কাছে, একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে কি আছে, এটার ভিতরে আপেলও আছে, কি আছে, কমলা লেবুও আছে, 40টি আমও আছে, একসাথে আছে। বুঝতে পারছো এখানে কি একসাথে আছে, তাই না, এই কন্টেনারের ভিতরে একসাথে আছে। ভালো কথা, তার মানে কি এটার ভিতরের কি 2/1 অংশ আছে কত আপেল এবং 3/1 অংশ আছে কত কমলা লেবু ও 40টি আম আছে। তার মানে কি এখন মোট কতগুলো ফল আছে মোট সেটা তোমাকে বের করতে বলছো। তুমি কি জানো? জানো না। যেহেতু জানি না তাহলে আমরা কি লিখতে পারি, মনে করি বা ধরি, যেটা ভালো লাগে লিখতে পারো, সমস্যা নাই। আমি লিখলাম মনে করি মোট ফল এক্সটি, কিছু জানি না, আমরা ধরে নিলাম একটা রাশি বা একটা ভেরিয়েবল বা চলক ধরে নিলাম, এটা জানি না, আমার বের করতে হবে, তাই না। তাহলে আপেল আছে, আপেল আছে মোট ফলের কত অংশ বলো তো, 2/1 অংশ না মোট ফলের। তাহলে মোট ফলটা কত, মোট ফলটা এক্স, লিখলাম এক্স। এর এর মানে কত, এর মানে হচ্ছে গুণ, তাই না। মোট ফলের কত অংশ আপেল আছে, 1/2 বা 2/1 অংশ, এতটি আপেল আছে, তাই না। এটুকু তো বুঝছি। মানে মোট ফলের কত অংশ, মোট ফলের কত অংশ লিখতে হয় কিভাবে, মোট ফল মানে কি এক্স, এর এর মানে কত গুণ 1/2 বা 2/1 অংশ লিখলাম। লেখার পরে কি হইলো, এই এক্স এটা উপরের সাথে গুণ হয়ে যায়, এক্স আর 1 গুণ করলে এক্সই থাকে, নিচে 2, এতটি। সিমিলার ভাবে বা একই রকম ভাবে এটা কি আপেল আছে। এখন কমলা লেবু লিখলাম, কমলা লেবু আছে কতটি, মোট ফলের কত অংশ আছে, যে 3/1 অংশ মোট ফলের, তাই লিখতেছি মোট ফল কত এক্সটি, এই যে এক্স মোট ফলের গুণ লিখলাম কত অংশ 1/3, তাই না। আচ্ছা মোট ফলের মানে মোট ফলের কত অংশ আছে, 3/1 অংশ কমলা লেবু আছে, মোট ফলের এর মানে গুণ, গুণ দিলাম, এই যে এক্সটা উপরের সাথে গুণ হয়ে যায় তুমি জানো, তাহলে কি এক্স আর 1 গুণ দিলে কত হয় বলো তো, এক্স, আর নিচে যা আছে তাই। বুঝতে পারছি। এখন প্রশ্ন মতে বা শর্ত মতে, মানে এই যে প্রশ্নের যে মত ছিল বা শর্ত মতে একই জিনিস, সমস্যা তোমার যেটা ভালো লাগে লেখো, কোনো সমস্যা নাই। লিখলাম প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি লিখবো বলো তো বন্ধুরা, প্রশ্ন মতে আমি কি লিখবো, মোট ফলটা কোনটো, মোট ফল আমার এক্স নাই, যে মোট ফল, এই যে লিখলাম মোট ফল। এই মোট ফলের ভিতরে কি কি আছে বলো তো, মোট ফলের এত অংশ কি আপেল আছে, আবার এত অংশ কি আছে কমলা লেবু আছে, তাই না। তাই লিখি মোট ফলের ভিতরে x/2 এত অংশ কি আছে আপেল, প্লাস হচ্ছে মানে কি এই এটার ভিতরে তো সবই আছে, তাই না। এটার ভিতরে x/2 কত আছে বলো তো, এটার ভিতরে কি আছে, আচ্ছা এটার ভিতরে কি আছে, এটার ভিতরে তো সব আছে কন্টেনারের ভিতরে, তাই না। তাহলে 3টা ফলই আছে, তাহলে প্রথম ফলটা কত অংশ আছে, এত অংশ, এতটি লিখলাম। দ্বিতীয় ফলটা কত আছে কমলা লেবু, এতটি, প্লাস হচ্ছে কয়টা আছে কি 40টি আম আছে, এই যে প্লাস 40টি আম, এই 3টা যোগ করলেই তো আমি এক্স এর মানটা পাবো, মোট ফল পাবো, তাই না। হ্যাঁ, এখন তুমি এটুকু দেখছো, ভালো কথা। এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এটাকে আস্তে আস্তে কি করা, সলিউশন করা। এই টাইপের অঙ্ক তোমরা জানো, করেছো এর আগের ভিডিওগুলো তো দেখেছো। আমার টার্গেট কি, যেহেতু এগুলো চলক, এই চলক যুক্ত গুলাকে এক পাশে আনা, আর কনস্ট্যান্ট মানে ভ্যালু, এই যে ভ্যালু, এই ভ্যালুগুলোকে আরেক পাশে রাখা ইকুয়াল সাইনের, আর ইকুয়াল সাইনের মানে এক পাশ থেকে আরেক পাশে নিতে গেলে কি নিয়ম, যদি প্লাস থাকে তাহলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, এটা তুমি জানো। এখন আমি কি করি, আমি সমস্ত এই যে দেখতে পাচ্ছি এক্সটাকে রাখলাম, আমি এই পাশ থেকেও দেখতে পাচ্ছি এই পাশেও এক্স আছে, এই পাশেও আছে, তার মানে কি এই ভ্যারিয়েবলগুলোকে এক পাশে আনতেছি। দেখো তো x/2 এটা কি প্লাস ছিল, এই পাশে এসে কি হয়ে গেল মাইনাস, আবার x/3 আগে কি ছিল প্লাস, এই পাশে এসে গেল মাইনাস, আর এই পাশে যাচ্ছিল তাই। এখন এরই লসাগু করো, লসাগু করো 2 আর 3 লসাগু কত 6, এই যে যদি লসাগু করো এইটার নিচে কি মানে উপরেরটা লব নিচেরটা হর, এই হরটা যদি না থাকে তাহলে কি হয় সরাসরি লবের সাথে গুণ হয়ে যায়, ঠিক আছে। 6 আর x গুণ করলে 6ই হয়, এই যে
আর না হইলে আরেকভাবে বলা যায় নিচে মনে মনে কত আছে, এক এক দিয়ে তুমি 6কে বা ভাগ দিলে, মানে এই লসাগুকে ভাগ দিলে যা থাকবে সেই ফলটার সাথেই তো লব গুণ হয়, তাই না? গুণ হলে 6x। আর শর্টকাটে মনে রাখতে পারো কি, যদি কোনোটার কি থাকে বলো তো বন্ধুরা, এই টাইপের অঙ্কে কোনো যদি যেটার হর না থাকে তাহলে সরাসরি এই লসাগুটা হরের সাথে গুণ হয়ে যায়। এই মাইনাস ছিল, মাইনাসের জায়গায় মাইনাস বসলো। এখন আবার এই দেখো এটার হর আছে, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। ভাগফল কত হয়? 2 দিয়ে 6কে ভাগ করলে 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, ভাগফল এই 3 দ্বারা উপরের লবকে গুণ করতে হয়, তার মানে কি 3x। পরেরটা দেখি, এই 3 দ্বারা 6কে ভাগ করলে, লসাগুকে ভাগ করলে ভাগফল হয় 2, এই 2 দ্বারা উপরের এক্সকে গুণ করতে হবে, লবকে 2x। এই পাশে যা ছিল তাই। এখন এই পাশে আমার আস্তে আস্তে কি করতে হবে, ছোট করতে হবে। আমি এক যুক্তগুলোকে রাখলাম, এক্স এর সাথে লেস কে আছে, এগুলোকে লেস ধরে নাও, 6 ভাগাকারে আছে এই ভ্যালু, এটাকে কি করতে হবে, অপর পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ভ্যালুগুলোকে এক পাশে করলাম। আর এই দেখো 6x তো ছিলই, ভালো কথা। আর -3x -2x, এই দুইটার চিহ্ন যেহেতু এক, তাহলে যোগ হবে। 3 আর 2 যোগ হলে কত হয়, 5, আর সামনে মাইনাস ছিল, -5x, ভালো কথা। x 6x থেকে 5x বিয়োগ হলে কয়টা x থাকে, একটা x। আর 40 আর 6 গুণ করলে কত হয়, 240। নির্ণয় মোট ফল কয়টি, 240টি। বুঝতে পারছো? চলো দেখ পরেরটা। এটাও খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, খুবই ইজি, একই রকম। ভালো মতো দেখো, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। মানে পিতার যে বর্তমান বয়সটা আছে, ঠিক আছে, সেটা কার বয়সের 6 গুণ, পুত্রের। তার মানে কি এখানে কার বয়স জানা লাগতেছে। তুমি যদি পুত্রের বয়স জানো তাহলে কি করতে পারতো, তার সাথে 6 গুণ করে দিলে তো পিতার বয়স জানতে পারবা, তাই না? আচ্ছা, এখন 5 বছর পর, মানে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি, যোগ, তাই না? 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে, মানে পিতা আর পুত্রের 5 বছর পরে সমষ্টি মানে কি, যোগফল হবে কত, তাদের বয়সের 48। ঠিক আছে, 45 বছর হইল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, বের করি আমরা। পিতার পুত্রের বর্তমান বয়স কি তুমি জানো? জানো না, তাই লিখে নেই। মনে করি বা ধরি একই জিনিস, পুত্রের বর্তমান বয়স কত বছর, x বছর। তুমি জানো না দেখে ধরে নিলা এটা, তাই না? আর পিতার বর্তমান বয়স কত, তুমি যদি পুত্রের বয়স জানতে পারো, পুত্রের বয়সটাকে আমার বের করতে হবে না, তুমি যে বলো পুত্রের বয়সটা যদি তুমি জানতে পারো এখান থেকে, পুত্রের বয়সে এসে 6 গুণ করলে তো তুমি পিতার বয়স জানতে পারো, তাই না? এই যে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, তার মানে কি পুত্রের যদি বর্তমান বয়স তুমি জানো, তার সাথে কি 6 গুণ করে দিলে তো পিতার বর্তমান বয়স পেয়ে যাবা, তাই না? এটাই লিখেছি। পুত্রের বর্তমান বয়স x বছর যদি হয়, তাহলে কি পিতার বর্তমান বয়স কত হবে, পিতার বর্তমান বয়স হবে 6 গুণন x, তাই না? 6x বছর, ভালো কথা। 5 বছর পর পুত্রের বয়স হবে কত, বর্তমান বয়স যদি x থাকে 5 বছর পর, তাহলে কি 5 বছর পরে কি 5 বছর আর বৃদ্ধি পাবে না, তার মানে কি x এর সাথে 5 বছর বৃদ্ধি হইল। আর 5 বছর পর পিতার বয়সে কি হবে, পিতার বয়স বর্তমানে ছিল 6 বছর, 6x, 5 বছর পরে কত হইল, আরো 5 যোগ হবে। বুঝতে পারছি? এখন প্রশ্ন মতে বা শর্ত মতে একই জিনিস, তোমার যেটা ভালো লাগে লেখো, লিখলাম। লিখছি কি এখানে দেখো, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল হবে কত, 45। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত, দেখো তো এখানে 45। তার মানে আমি এখান থেকে লিখে ফেলি তাহলে, এই এক্স প্লাস 5, পুত্রের 5 বছর পর পুত্রের বর্তমান বয়স কত, মানে 5 বছর পরের পুত্রের বয়স 5x লিখলাম, যোগ এই সমষ্টি বলছে, যোগ 6x প্লাস 5 লিখলাম। এদের সমষ্টি মানে কি যোগফল, এই যে যোগ দিলাম, সমষ্টি কত 45, এই 45 দিলাম। প্রশ্ন মতো হয়ে গেছে। এখন তো তুমি এইটা যদি তৈরি করতে পারো সমীকরণ, এখন তুমি এটার থেকে মান বের করতে পারবে না। এখন দেখো x আর 6x, কয়টা x হইল, 7x, প্লাস এই 5 আর এই 5 যোগ করলে কত হয় 10, আর এটা কত 45 ছিল। এখন আমার টার্গেটটা কি, 7x কে একা বানানো, 7x কে রাখলাম, প্লাস হচ্ছে এটার সাথে লেজ আছে কে, +10। এই +10 কে আমরা কাটতে পারি কিভাবে, অপর পাশে পাঠিয়ে দিতে পারি। এই পাশে যদি প্লাস থাকে অপর পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস, এই যে মাইনাস। এখন আমার তো লাগবে x এর মান, তাই না? আমি এখন ক্যালকুলেশন করি, 45 থেকে 10 বাদ দিলে কয়টা থাকে, 35। এই পাশে 7x ছিল, যা ছিল তাই। আমার কি 7x এর মান লাগবে নাকি x এর মান লাগবে? আমি যদি x কার মান, বর্তমান পুত্রের বর্তমান বয়সের মানটা বের করতে হবে, তাই না? পুত্রের বর্তমান বয়স যদি x, এই x এর মানটা বের করতে পারি, পিতার বর্তমান বয়স তো বেরই করতে পারবো, তার সাথে 6 গুণ দিলে তো বের হয়ে যাবে, তাই না? আমি এক্সটাকে রাখলাম, এক্স এর সাথে লেজ আছে কে, 7 কি আকারে আছে, গুণ আকারে, তাহলে অপর পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে।
7 দিয়ে যদি 35কে ভাগ করো কত হয় 5। তার মানে কি পুত্রের বর্তমান বয়স এক্স, তুমি এক্স ধরে নিয়েছিলা, তাহলে কি এক্স এর মান কত 5। আর পিতার বর্তমান বয়স কত ধরে নিয়েছিলা 6x। এই যে এই দুইটা লাইন আমি কপি করে মানে নিয়ে আসছি এখানে, তোমার তো মান বের করতে হবে 6 আর এক্স এর মান কত 5। দেখো তো 5 6 30, এই দেখো আলটিমেটলি কিন্তু দেখছো। তার মানে কি নির্ণয় পিতার বর্তমান বয়স কত 30 বছর, পুত্রের বর্তমান বয়স কত 5 বছর, বর্তমান বয়স 5 বছর বের করে ফেলছি, তাই না? আর যদি বলতো 5 বছর পরে, তোমাকে প্রশ্ন একটু ঘুরাই দিল, এখানে পিতার বর্তমান বয়স না বলে বললো 5 বছর পরে পিতার বয়স বা পুত্রের বয়স কত হবে, তাহলে কি করতাম বন্ধুরা বলো তো? তাহলে এই দুইটা সমীকরণে বসাই দিতাম মান, কেন মানে 5 যোগ যোগ করে দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হইতো, এটার সাথে 5 যোগ হইতো, এটার সাথে 5 যোগ হইতো, শেষ। এই হচ্ছে অঙ্ক, বুঝছো? খুবই ইজি। পরেরটা দেখো, এইটা আমি তোমাকে, এটা এক একজন এক একভাবে করে, এটা 2 নিয়মে করা যায় অঙ্ক, আমি 2 নিয়মে তোমাদের দেখাবো, মানে একটা ম্যাথ কতভাবে কল্পনা করা যায় তোমাদের সেই চিন্তা শক্তি তৈরি করব। ঠিক আছে, দেখো লিজা ও শিখার বর্তমান বয়সের অনুপাত। অনুপাত মানে কি দেখো তো, ভাগ না, মানে অনুপাত বলতে কি দেখো তো, মানে অনুপাত মানে কি, যদি ধরে নাও হচ্ছে লিজার বয়স কত, লিজার বয়স যদি 2 হয় তাহলে শিখার বয়স কত বন্ধুরা বলো তো? শিখার বয়স হবে 3। মানে অনুপাত মানে কি এটা, এইভাবে, তাই না? লিজার বয়স যদি 2 হয় তাহলে শিখার বয়স হবে 3, অনুপাত তাদের দুইজনের বয়সের সমষ্টি 30। তার মানে তাদের বয়সের সমষ্টি মানে বুঝতে পারছো, যোগফল 30 হলে কার বয়স কত? তুমি কি তাদের বয়স জানো? না, জানি না। তাই আমি জানি না দেখে কি করব, ধরে নিলাম লিজার বয়স, এই যে লিজার বয়স এক্স ধরি বা মনে করি একই জিনিস, সমস্যা নেই, লেখো। এখন তুমিই বলো, আমার এখানে আমি তোমাদের একটুই করি, দেখো তো এইটার ভিতরে টোটাল হচ্ছে ওদের বয়সের সংখ্যা কত 30, টোটাল 30। এটার ভিতরে কার কার মান আছে বলো তো? এটার ভিতরে এই বক্সের ভিতরে মনে করে ধরে নাও, এই বক্স বা বাক্সের ভিতরে, বক্সের ভিতরে ধরে নাও হচ্ছে লিজার বয়সও আছে, আর কার বয়স শিখার বয়সও আছে। তুমি একজনেরটা ধরে নিলা, একজনেরটা বয়স পাইছো মনে করো এক্স, তার মানে কি তুমি এই সম্পূর্ণটা থেকে তুমি যদি এক্সটাকে বিয়োগ করে দাও, যা থাকবে সেই বয়সটাই কার বয়স, শিখার বয়স না? ধরে নাও তুমি আর তোমার ভাইয়ার বা তুমি তোমার বোনের মোট বয়স হচ্ছে ধরে নাও 20 বা 25 বা 22, ধরে নাও, মনে করো ধরে নিলাম 20 বা 30 ধরে নিলাম, কোনো সমস্যা ধরে নিলাম বা মনে করে নিলাম। এখন তোমার বয়স যদি তুমি জানো, মোট তোমাদের বয়সের সমষ্টি কত বললাম, তোমার আর তোমার ভাইয়ের সমষ্টি বয়স কত 30। এখন তোমার বয়স ধরে নাও হচ্ছে যদি হয় 15, তাহলে তুমি এখন বের করবা কত, বাকি জনকে কিভাবে বের করবা? এই 30 থেকে 15 বাদ দিলে যেটা থাকবে সেটাই কি অন্যজনের বয়স, তাই না? এরকম লিজার বয়স যদি মনে করো এক্স বছর হয়, তাহলে শিখার বয়স কত? তাহলে কি 30 বছর, এই 30 তো মোট এই সমষ্টি এই লেখাই আছে, তাদের দুজনের মোট সমষ্টি কত 30 বছর, 30 মাইনাস কত লিজার বয়স, মানে লিজার বয়সটা কি বাদ দিলে যেটা থাকবে সেটাই কি শিখার বয়স। এখন প্রশ্ন মতে বা শর্ত মতে একই জিনিস, সমস্যা নেই, লেখো, লিখলাম। এইটাকে কি অনুপাত আকারে আছে না, যে লিজা ও শিখার বয়সের অনুপাত, অনুপাত যেহেতু আছে 2:1, তাহলে কি এই দুইটাকে অনুপাত আকারে লিখি, প্রথমটাকে এক্স ইস টু, এই যে লিখলাম এক্স ইস টু, অনুপাত আকারে লিখলাম 30 মাইনাস এক্স সমান, এটা তো সমান, অনুপাতটা কি তাই না, সমান হবে, সমান 2:3 লিখলাম। দেখো তো, আর এই দেখো এখন অনুপাত মানে তো ভাগ, তুমি জানো, তাহলে কি এই উপরে এক্সটাকে উপরে লিখলাম এক্স, আর নিচে ভাগ কত 30 মাইনাস এক্স, এটাও সেম ভাবে উপরে 2 নিচে 3। এখন দেখো তো, এই টাইপের যদি অঙ্ক থাকে, আমি তোমাদের আগের ভিডিওগুলোতে কি বলেছিলাম, তখন আর গুণন বা ক্রস গুণন হয়। ক্রস গুণন কেন বলা হয় বলো তো? এই যে এটার সাথে এটার গুণ করতে হয়, এটার সাথে এটার গুণ করতে হয়, কেন? আমার একটা সিঙ্গেল সমীকরণে রূপান্তর করতে হবে, কারণ আমার তো ভগ্নাংশ থাকলে বের করতে পারবো না, আমি ক্যালকুলেশন করতে পারবো না। দেখো এই এক্স আর 3 গুণ করলে কত হয় 3x, এই যে আবার এই 2 দ্বারা সমান সমান দিলা, এই 2 দ্বারা 30-এর সাথে গুণ করলে কত হয় 60, আবার মাইনাসের জায়গায় মাইনাস, আবার এই 2 দ্বারা এক্স এর সাথে গুণ করলে কত হয় 2x। দেখো তো আমার একটা সিঙ্গেল সমীকরণ আসছে না, সিঙ্গেল লাইন, যদি আসে ভগ্নাংশ তো নাই। এখন আমার অঙ্ক করা ইজি, তুমি জানো। এখন তোমার নিয়ম কি, এই যে ভেরিয়েবলগুলো একসাথে করা, তার মানে কি এটাকে 3x তো ছিল, এই পাশে 2x, এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস 2x ইকুয়াল টু কত 60, শেষ। 3 আর 2 যোগ করলে কত হয় 5x, আর এই পাশে কত ছিল 60, যা ছিল তাই।
এখন আমার লাগবে কত এক্স এর মান, এক্স এর মানটা রাখি, আর এক্স এর সাথে লেজ আছে কি 5, তাহলে কি 5 কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অপর পাশে গেলে, এ পাশে ছিল গুণ, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। 5 দিয়ে 60কে ভাগ করলে কত হয় 12। লিজার বয়স x1 সমান 12 বছর। আর তাহলে শিখার বয়স কত হবে, এই যে শিখার বয়স কত, আমি এই যে এই দুইটা সমীকরণে কিন্তু মানে যা ছিল এটাই লিখছি এখানে। দেখো লিজার বয়স এক্স এর খালি মান বসে দেবো, এক্স এর মান কত 12 বছর। শিখার বয়স কত 30, মানে 30 থেকে যেটা বাদ দিবে সেটাই তো শিখার বয়স, মানে 30 মাইনাস এক্স এর মান কত 12 বসাইলাম, 30 থেকে 12 বাদ দিলে কত 18 বছর। দেখো তো এই 18 আর 12 যোগ করলে কি 30ই হয় কিনা, ওদের যোগ বয়সের সমষ্টি। লিজার বয়স 12 বছর এবং শিখার বয়স কত 18 বছর। এটা একভাবে করা যায়। আরেকটা ভাবে করা যায় কি জানো, আরেকটা ভাবে করে কি, যেটা আরেকটা নিয়ম, তোমাদের কাছে কোনটা ইজি লাগছে আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে। দেখো আরেকটা হচ্ছে কি, এটাও লিজা ও শিখার বয়সের অনুপাতের সাথে কি করে, যেহেতু অনুপাত মানে এটা তুমি রাশি তুমি জানো না, তাহলে অনুপাত দিয়ে রাখছে, সেটা কি করে 2 এর সাথে একটা অনুপাত এক্স গুণ করে, এটার সাথে একটা এক্স গুণ করে। দেখো তো মনে করি লিজার বয়স কত 2x, শিখার বয়স কত 3x, ঠিক আছে। ধরে নিল তাদের দুইজনের বয়সের সমষ্টি কত 30 বছর, সমষ্টি মানে যোগফল, তার মানে কি 2x আর 3x কি যোগ হবে, 2x প্লাস 3x যোগ কত হবে বয়সের সমষ্টি 30, এই যে দেখছো। এখন 2 আর 3 যোগ করলে কত হয় 5x, আর এ পাশে যা ছিল তাই। আমার মান লাগবে কোনটার, এক্স এর মান বের করতে হবে, এক্স এর মানটা রাখি, এক্স এর সাথে 5 কি আছে লেজ আকারে আছে, কি আকারে আছে গুণ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। 5 দিয়ে 30কে ভাগ করলে কত হয় বলো তো 6, এক্স এর মান তাহলে কত 6, তাহলে এখন কি এই যে মান বসাই দাও। দেখো তো এই যে এই দুইটা কপি করে আনো, এই যে দুইটা কপি করে নিয়ে আসলাম এখানে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এই যে লিজার বয়স এটা, শিখার বয়স এটা, এখন শুধুমাত্র এক্স এর মান তো বের হয়ে গেছে, এক্স এর মানগুলো বসাই দাও। এই দেখো 2 ইন্টু 6, এক্স এর মান কত 6, তাহলে 6 দুগুণে 12, আবার 3 গুণন 6, এক্স এর মান কত 6 না, 6 3 6 18। দেখো তো একই রেজাল্ট আসছে কিনা, কোনটা ভালো লাগলো বলো। আর পরবর্তী দিন আমি তোমাদের হচ্ছে 13 নম্বর অঙ্কটি করে দিব, 13 মানে বাকি যে 3টি অঙ্ক আছে সেই 3টি অঙ্ক করে দিব। আমি চেষ্টা করেছি বন্ধুরা তোমাদের সাথে এক বেসিক থেকে আলোচনা করার জন্য, ঠিক আছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 7.2 পৃষ্ঠা নম্বর 112 পৃষ্ঠার কত 13, 14 এবং 15 এই 3টি অঙ্ক বুঝিয়ে দিব, এবং একটা অঙ্ক কতগুলো উপায়ে করা যায় সেই উপায়গুলো তোমাকে দেখাই দিব, এবং বিভিন্নভাবে একটা অঙ্কই দুইভাবে আমি সলিউশন করে দেখাই দিব, ঠিক আছে। আর আমার ভিডিওটা শুরুতেই বলে রাখছি একটু হচ্ছে বড় হতে পারে, কারণ তোমাদের হচ্ছে আমি চেষ্টা করবো বেসিকটাকে ভালো মতো স্ট্রং করার জন্য। আর আমি এর আগের ভিডিওতে হচ্ছে বাকিগুলো অঙ্ক করে দিয়েছি, যারা দেখোনি চাইলে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। প্রথমে কি বলেছে, এটা কি নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো, মানে এই টাইপের অঙ্কগুলোয় কি সমস্যাটা হচ্ছে সমীকরণ গঠন করা, সমীকরণ গঠন করতে পারলে অঙ্ক কিন্তু ইজি। তার মানে প্রশ্নটাকে সুন্দর মতো পড়তে হবে, প্রশ্নটাকে বুঝলে তুমি সমীকরণ গঠন করতে পারবা। তাহলে চলো প্রশ্নটা পড়ি। কি বলেছে দেখো তো, একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা কত 58, মানে একটা ক্রিকেট ম্যাচ হয়েছে, সেই ম্যাচের ভিতরে কি দুইজন খেলেছে, দুইজন খেলার ভিতরে মানে এই যে এখানে একটা নাম্বার আছে আর এখানে একটা নাম্বার আছে, দুইজনের মানে যোগ ফল কত হয়েছে, দুইজনের মোট রান সংখ্যা হচ্ছে 58, তাই না। আচ্ছা ইমনের, এখন বলেছে কি ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম, তার মানে কি এটা কিন্তু একটা শর্ত। আচ্ছা ধরে নেই হচ্ছে, ধরলাম হচ্ছে কোনটা বলো তো বন্ধুরা, ধরে নিলাম হচ্ছে, আচ্ছা এই দেখো এখানে ধরে নিলাম এটা কার রান, এটা হচ্ছে সুমনের রান, ধরতেই পারি আমি সুমনের রান বা ইমনের রান যেটা ভালো লাগে, এটা হচ্ছে কার রান, এটা হচ্ছে সুমনের রান। তুমি জানো না কিছু, তুমি জানো না মানে কি, তুমি যদি সুমনের রানটা বের করতে পারো, এখান থেকে সুমনের রান যদি বের করতে পারো, তার সাথে ইমনের রানের কি করতে পারবা, 2 গুণ দিয়ে 5 বিয়োগ করলে যেটা থাকবে সেটাই তোমার বের করতে পারো, তাই না। তার মানে কি তোমার প্রথম কাজ কি, তোমার সুমনের রানটা জানা, তার মানে সুমনের রান কত, রান সুমনের রান যাই না তো আমি কত, তাই ধরে নিলাম কত এক্স। তার মানে কি সুমনের রান, তার মানে কি এইখানে টোটাল রান আছে কত 58 থেকে তুমি যদি কি এই যে এই সুমনের রানটা বিয়োগ দিয়ে দাও, বাকি যেটা থাকবে সেটাই কি তোমার ইমনের রান না। দেখো তাই করেছি, ইমনের রান কত 58 মাইনাস, মানে টোটাল রান ছিল এত, তার থেকে সুমনটা বাদ দিলে যা থাকবে সেটাই তো ইমনের রান,
লিখলাম। তার মানে আমার টার্গেট কি, এই ভেরিয়েবলগুলোর মান বের করা, মানে চলো কি যে এক্স এর মান বের করা। এক্স এর মান বের করতে পারলে তো তুমি ইমনের মানটা বের করতে পারো, তাই না? এখন দেখো তোমার প্রশ্ন মতে বা শর্ত মতে তোমার যেটা ভালো লাগে লিখতে পারো, সমস্যা নাই। এখন দেখো তার মানে ইমনের রান আমি লিখলাম, ইমনের রান কত, এই যেটা, তাই না? সমান, ইমনের রানের সমান হইতে গেলে কি করতে হবে, ইমনের রানের সমান কার রান বলো তো, ইমনের রান সমান, এই দেখো কি বলেছে, ইমনের রান সংখ্যা সুমনের রানের কি হবে, সুমনের কি বন্ধুরা বলো তো, সুমনের রান সংখ্যার দ্বিগুণ। দ্বিগুণ মানে কত, 2 গুণ হবে, এই দেখো 2 গুণ করেছি, 2 গুণ, এটা কার, সুমনের সংখ্যার 2 গুণ, 2 গুণের চেয়ে 5 রান কম, এই যে। তার মানে কি এইটা এটা সমান, সমান যদি হয় তার মানে কি, এখন দেখো তো তোমরা তো এই টাইপের সমীকরণ করেছো, আমি তোমাদের আরেকটা উপায় করে দেবো, এটা আরও সহজ, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা মনে রাখতে পারো। দেখো কতভাবে করা যায়। এখন তোমার টার্গেট হচ্ছে এই যে এক্স এর মানগুলো, মানে এই যে ভেরিয়েবলগুলো এক পাশে আনা আর সংখ্যাগুলো আরেক পাশে নেওয়া। এখন ভেরিয়েবল মানে কি, এই যে এক্স চলক, তার মানে কি এক্সগুলোকে এক পাশে আনবো আর যে কনস্ট্যান্ট ভ্যালু এগুলোকে আরেক পাশে নিব। এখন এই যে ইকুয়াল সাইনের এ পাশ ও পাশ করতে গেলে কি নিয়ম, ধরে সাইনের পরিবর্তন হয়, যদি প্লাস থাকে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, এইগুলো। তার মানে এই দেখো তো মাইনাস এক্স তো এখানে ছিল, আর এই পাশে দেখতে পাচ্ছি একটা 2x প্লাস 2x, তার মানে কি অপর পাশে আসলে কি হবে, মাইনাস 2x, সাইড পরিবর্তন করলাম। আর -5 তো এখানে ছিল, আর এখানে 58 আছে কত প্লাস, অপর পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো তো আমি কিন্তু এক্স যুক্ত সংখ্যাগুলো এক পাশে রাখছি আর ভ্যালুগুলো আরেক পাশে রাখছি। এখন দেখো তো দুইটার সিন হয়ে যেহেতু সেম, তাহলে কি হবে, যোগ হবে, এক্স একটা আছে, দুইটা এক্স, তার মানে কি -3x হইলো, আর এই পাশে কত -63। ভালো কথা, আমার লাগবে কার মান, এক্স এর মান। এক্স এর মানটা তাহলে এক্স এর সাথে লেজ আকারে কে আছে, -3, -3 কি রাখা যাবে না, তাহলে -3 কে কি করতে হবে, অপর পাশে পাঠিয়ে দিতে হবে। এটা কি আকারে আছে, এক্স এর সাথে গুণ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই না? এই দেখো এক্সটাকে রাখলাম আর এটাকে 3 দ্বারা ভাগ করে দিলাম, এটা ছিল। আর উভয় পাশে যেহেতু মাইনাস, উভয় পাশে মাইনাস আছে, তাই কি করলাম আমি -1 দ্বারা গুণ করেছি, তাই -2 পাশ থেকে বাদ হয়ে গেছে। এখন দেখো তো 3 দিয়ে 63কে ভাগ করলে কত হয়, 21। দেখো সুমনের রান কত, আমি এই দুইটা লাইনে কি করেছি, আমি এইখানে কপি করে আনছি, আনার পরে কি করেছি দেখো তো, সুমনের রান কত, আমরা ধরে নিয়েছিলাম এক্স, এক্স সমান সমান মান কত 21, তার মানে সুমনের রান কত 21। আর ইমনের রান ধরেছিলাম কত 58 মাইনাস এক্স, এই যে 58 মাইনাস এক্স, 58 এক্স এর মান কত 21, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 37। এটা একভাবে করা যায়, আরেকভাবে দেখো করা যায় কিভাবে, একটা অঙ্ক আরেকভাবে করা যায়। প্রথমে তুমি জানো না, তুমি ধরে নিলাম, মনে করি বা ধরি একই জিনিস, সুমনের রান এক্স। এখন এই যে সুমনের রান এক্স, তাহলে ইমনের রান কত, এই যে বলে দেওয়া আছে, ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম, তার মানে সুমনের রান সংখ্যার সাথে দ্বিগুণ হবে, দ্বিগুণ করলাম, তার চেয়ে কত কম, 5 রান কম, এই যে -5, দুইটা কি বের হয়ে গেল না? এখন তুমি কি করবা, শর্ত মতে বা প্রশ্ন মতে লিখলা, লেখা কি করলা, এই দুইটাকে যোগ করো। এই যে বলেছে কি, ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান কত 58, তাহলে মোট রান 58 মানে কি, ইকুয়াল সাইনের অপর পাশে হয়, লিখলাম। আর এই মোট রান মানে কি, সুমনের রান এক্স আর ইমনের রান এটা, এই দুটা যোগ করলে যা হবে সেটাই, এই দেখো যোগ করেছি এই দুটা, ঠিক আছে? এখন ওই যে আগের মতো ক্যালকুলেশন করো, 2x, আর এই যে আমি কি করতেছি বলো তো, ভ্যালুগুলোকে এক পাশে রাখতেছি আর এই যে চলক যুক্ত সংখ্যাগুলো আরেক পাশে রাখতেছি, এক্স আর 2x প্লাস কত হলো 3x, আর -5 ছিল অপর পাশে গেলে কি হয়ে যাবে +5, 58 আর 5 যোগ করলে কত হয় 63। এখন 3 আর এক্স আমার লাগবে কার মান, এক্স এর মান, আর 3 কি আছে বেশি আছে না, 3 কি করতে হবে এখন, গুণাকারে আছে, অপর পাশে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে আমার এক্স এর মান বের হয়ে গেছে। এটাই হচ্ছে সুমনের রান কত এক্স, এক্স সমান কত 21। আর ইমনের রান কত, তুমি চিন্তা করো তো, ইমনের রান কি, এই যে টোটাল তোমার যে আসছে, টোটাল কত কি আসছে 58, এই 58 থেকে তুমি যদি 5টাকে বিয়োগ করে দাও, মানে এই যে 58 থেকে তুমি যদি 21 বাদ দিয়ে দাও, মানে এই যে সুমনের রান, মানে টোটাল তোমার রান আছে কত 58, এক দুইজনের মিলা। এখন দুইজনের থেকে যদি একজনের বিয়োগ দিয়ে দাও, তাহলেই তো বাকি জনের মান বের হয়ে যাচ্ছে, তাই না? এই দেখো তাই, দেখছো? ওকে, তাহলে পরবর্তীটা, এটাও অনেকভাবে করা যায়, কেউ এটাকে মিনিট কনভার্ট করে, কেউ ঘন্টায় এইভাবেই করে, এটা অনেকভাবে করা যায়, বুঝতে পারছো? প্রশ্নটা পড়ো আগে, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন হয়ে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো, মানে একটা ট্রেন 30 কিলোমিটার বেগে, ঠিক আছে, ঘন্টায় মানে 1 ঘন্টা 30 কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনের
ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে, মানে বেগ কিন্তু কমে গেল, 25 কিলোমিটার হলে 10 মিনিট বেশি লাগে, 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? মনে করি, আমি তো জানি না এই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত, তাই না? মনে করি দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত, x কিলোমিটার ধরে নিলাম। এখন তোমার 30 কিলোমিটারে কত দূরত্ব যায় 1 ঘন্টা, সেটা বের করতে পারি না। তাহলে তার মানে কি 30 কিলোমিটার যায়, 30 কিলোমিটার বেগে যায় কয় ঘন্টায়? 1 ঘন্টা, সমান সমান 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাই না? এই যে বেগে চলে, ভালো কথা। তার মানে কি 1 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1/30, ঐকিক নিয়ম। তাহলে এই যে এক্স দূরত্ব আমি ধরে নিচ্ছি জানি না, তাহলে কি এক্স দূরত্ব কত ঘন্টায় যায়? তাহলে কি এক্স এর এক্স কি হবে? ঐকিক নিয়ম, একের সাথে এক্স গুণ হলে উপরে এক্স চলে যায়, নিচে 30 হয়। বুঝতে পারছি? পরবর্তী আবার একইভাবে, তাহলে 25 কিলোমিটার বেগে যায় কত, কয় ঘন্টায়? এই যে ঘন্টায় বলেছে তো, ঘন্টায়, ঘন্টায় যায় 25 কিলোমিটার হলে, ঘন্টায় বেগ কত? 25 কিলোমিটার। তাহলে কি 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তার মানে কি 1 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1/25। তাহলে এই যে আমার তো বের করতে হবে এক্স কিলোমিটার, তাই না? এক্স কিলোমিটার যায় কত ঘন্টায়? এক্স কিলোমিটার যায় 25/25 ঘন্টা। ঠিক আছে, বের করলাম। এখন তুমি বলো তো, তুমি চাইলে এটা দুইভাবে করতে পারো, এটাকে হচ্ছে যে ঘন্টা, 1 ঘন্টাকে 60 মিনিটে কনভার্ট করে করতে পারো, আর না হইলে এই যে যে কোনো একটা এককে করতে হয়। অঙ্ক সবসময় যে কোনো একটা একক, হয়তো সবগুলোকে এই যে ঘন্টা যেগুলো লিখছি আমরা ঘন্টা, এই ঘন্টাকে 60 মিনিট লিখতে হবে, আর না হইলে এই মিনিটটাকে মানে ঘন্টায় কনভার্ট করে করতে হবে। আমরা কি করতেছি? মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করে করতেছি। ঠিক আছে, এখন প্রশ্ন মতে কি করবা বন্ধুরা বলো তো? এইখানে কি তুমিই বলো, 25 কিলোমিটার বেগে গেলে তোমার সময় কি বেশি লাগবে না? 30 কিলোমিটার বেগে গেলে কি সময় কম লাগবে? আর 25 কিলোমিটার গেলে 10 মিনিট সময় বেশি লাগবে। তার মানে কি এই বেশি জায়গা আছে না, তাহলে মানে কি এটা বেশি না? এই যেটা, সরি এটা বেশি না? এটা যদি বেশি থাকে তাহলে বেশিটা থেকে কমটা বিয়োগ দিতে হয় না? এই দেখো আমি বেশিটা থেকে কমটা বিয়োগ দিছি। এটা সমান সমান এদের ডিফারেন্স কত, পার্থক্য কত? তোমার পার্থক্য হচ্ছে এই যে 60, এই যে কত পার্থক্য বলো তো? এই যে 10 মিনিট পার্থক্য, 10 মিনিট। তার মানে কি আমরা জানি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, তার মানে 10 মিনিট সমান সমান কত? 10 মিনিট সমান সমান 10/60 ঘন্টা, মানে এটা কাটাকাটি করলে 1/6। তার মানে 10 মিনিট আমরা ঘন্টায় কনভার্ট করে ফেললাম, 10 মিনিটকে ঘন্টায় কনভার্ট করলে কত হয়? 1/6। ওই যে বললাম, কারণ আমি এগুলোকে ঘন্টায় করতেছি, তার মানে কি এটাকেও আমার এই মিনিটটাকেও ঘন্টায় কনভার্ট করে নিতে হবে। বুঝতে পারছো? নিলাম। তার মানে কি এই দুইটার পার্থক্য কত? এই যেটার, এটা হচ্ছে আমার বেশি সময় লাগতেছে, তাই না? x/25, মানে 25 কিলোমিটার বেগে গেলে আমার বেশি সময় লাগে, তাহলে বেশি সময় থেকে আমার কম সময়টা বিয়োগ দিবা। এদের পার্থক্য কত? 10 মিনিট নাই যে, মানে যদি 30 কিলোমিটারে যায় তার মানে কি 1 ঘন্টা যাচ্ছে, যদি 25 কিলোমিটার বেগে যায় তাহলে কি 10 মিনিট সময় বেশি লাগতেছে। তার মানে কি এদের পার্থক্য কত? 10 মিনিট। তার মানে এই যে লিখলাম সমান সমান 1/6, 10 মিনিট মানে কত? 1/6 ঘন্টা লিখলাম। এখন যেহেতু কি করবা, এই দুইটার হচ্ছে কি করবা, ভগ্নাংশ থাকলে তোমরা জানো প্রশ্ন মধ্যে কিভাবে করতে হয়। এই দুইটা লসাগু করলে কত হয়? 150। এখন এই 25 দ্বারা কি করবা? লসাগুকে ভাগ করবা, ভাগফল যত আসবে এক্স এর সাথে গুণ করবা, উপরে লবের সাথে গুণ করবা। ভাগফল আসছে কত? 6, 6 এর সাথে এক্স গুণ করলে 6x, মাইনাসের জায়গায় মাইনাস। আবার 30 দ্বারা লসাগুকে ভাগ করো, ভাগফল আসবে কত? 5, এই 5 দ্বারা উপরের লবের সাথে গুণ হয়, আর এই পাশে যাচ্ছিল তাই। এখন এই পর্যায়ে কি করতে হয়? তোমার একটা সিঙ্গেল রাশিতে কনভার্ট করতে হবে, তাই না? এখন তুমি আগে ক্যালকুলেশন করো, 6x থেকে 5x বিয়োগ করলে থাকে কয়টা? একটা x, আর নিচে 150 যা আছে তাই। এই লাইন তো বুঝছি। এখন তোমার কি করতে হবে? সিঙ্গেল লাইনে কনভার্ট করতে হবে। কিভাবে করতে হয় জানো? আর গুণন করতে হয় বা ক্রস গুণন। ক্রস গুণন কেন বলি আমি বলো তো? এই দেখো ক্রসের মতো না, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বা এটাকে আর গুণন বলে বা ক্রস গুণনও বলে। তার মানে আমার এক্স এর মানটা লাগবে, তাই আমি এক্স আর 6 গুণ করলে আমার লেফটে রাখতেছি 6x, আর 150 মানে 150 আর 1 গুণ করলে হয় এটাই। এখন আমার লাগবে কত? এক্স এর মানটা লাগবে। আমার লাগবে কার মান বন্ধুরা? এক্স এর মান। এক্স এর সাথে লেজ আছে কে? 6 কি আকারে আছে? গুণ আকারে, তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে 6 দিয়ে যদি তুমি 150 কে ভাগ করো, কত হবে ভাগফল? 25। নির্ণয় দূরত্ব কত? 25 কিলোমিটার। বুঝতে পারছো? পরবর্তী অঙ্কটা খুবই ইজি। একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমি একটা এই যে কল্পনা করে তৈরি করে ফেলি, মানে একটা ভিজুয়ালাইজেশন করি। এই দেখো তো, ধরে নাও হচ্ছে এটা একটা কি আয়তকার জমি ধরে নিছি। জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ ধরে নিলাম। প্রস্থ কোনটা? যে ছোটটাকে প্রস্থ, এই যে প্রস্থ ধরে নিলাম এটা এক্স। এই প্রস্থ যদি এক্স হয়, এটা 3 গুণ হবে, 3 গুণ, তার মানে 3 গুণ হবে দৈর্ঘ্য। এই যে 3 গুণ হবে দৈর্ঘ্য, তাই না? তার মানে কি 3x।
এখন বলে দেওয়া আছে কি জ্যামিতির পরিসীমা 60 মিটার। পরিসীমা মানে কি এই চার পাশের দূরত্ব, তাই না? পরিসীমা কত? 60 মিটার। জ্যামিতির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তার মানে তুমি যদি এখানে প্রস্থটা বের করতে পারো, প্রস্থের সাথে 3 গুণ দিলেই তো তোমার দৈর্ঘ্য বের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে মনে করি আমি প্রস্থটা জানি না, তো মনে করি প্রস্থ এক্স মিটার, দৈর্ঘ্য কত? তাহলে 3x মিটার, তাই না? আচ্ছা, তাহলে প্রশ্ন মতে কি হবে? পরিসীমার সূত্র কি? এই যে পরিসীমা, পরিসীমা সমান সমান কত আছে? 40 মিটার। পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে কি দৈর্ঘ্য কত? 3x, এই যে দৈর্ঘ্য, প্রস্থ কত? প্লাস এক্স। পরিসীমার সূত্র আকারে লিখলাম, সমান সমান কত মিটার? 40 মিটার। এই যে লিখলাম সমান 40। এখন 2টা গুণ করো, 2 দিয়ে এই যে 3x প্লাস এক্স, এই দুইটা যোগ করলে কত হয়? 4x। এই যে লিখলাম 4x, আর 2 গুণ আকারে ছিল, 2 গুণ আকার দিলাম, এই পাশে যা ছিল তাই। 2x আর 4x গুণ করলে কত হয়? 8x, আর এই পাশে 40 ছিল, তাই আমার লাগবে কত? x এর মানটা লাগবে। x-টাকে রাখি, x এর সাথে আছে কি 8, কি আকারে আছে? গুণ আকারে, তাহলে ওর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 8 দিয়া 40কে ভাগ করলে কত হয়? ভাগফল 5। আমি ওই যে এই দুইটা লাইন আবার এখানে তোমরা উঠাই নিয়ে আসছি। প্রস্থ সমান সমান x মিটার, x মানে কত? x এর মান বসাই দাও 5, এই যে 5 মিটার। তাহলে প্রস্থ বের হলো কত? 5। দৈর্ঘ্য কত? 3x মিটার, এই যে এখান থেকে তুলে আনছি। তাহলে কি 3x এর মান কত? 5, এই যে 5 5 দ্বারা গুণ করেছি, 3 5 15 মিটার। নির্ণয় দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 5 মিটার। বুঝতে পারছো? তার মানে দেখতে পাচ্ছ একটা অঙ্ক কতভাবে সলিউশন করা যায়। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।